কি অবস্থা সবার? সবাই আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে কিনা একটু জানা দাও তো কমেন্ট করে। দ্রুত দ্রুত জানিয়ে দাও যে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের শেষ ক্লাস অর্থাৎ সপ্তম ক্লাস করব। ভাই এটা 7 নাকি 9? এটা 7, বাংলায় লিখছি 7। তো চলো আমরা এই অধ্যায়ের লাস্ট যে টপিকটা ছিল সেই টপিকটা আমরা পড়বো, স্টোকসের সূত্র এবং প্রান্ত বেগ বা অন্তবেগ, ইংরেজিতে এটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। তো আজকের ক্লাসে আমাদের আলোচনার টপিক হচ্ছে এটা। তো দ্রুত দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, অলরেডি আমাদের টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো দ্রুত চলে আসো ক্লাসে। আজকে আমরা এই অধ্যায়ের লাস্ট টপিক পড়বো, আর এই টপিকের মাধ্যমে এই অধ্যায়ের ক্লাস শেষ হয়ে যাবে। তো নেক্সটে তোমাদের অপার ভাইয়া ক্লাস শুরু করবে হচ্ছে সেকেন্ড পার্টের পরমাণু মডেল, এবং তোমাদের মাসুর ভাইয়া মনে হয় শুরু করবে হচ্ছে স্থিরতড়িৎ, তাই তো? তো একটু জানা রাখলাম, আপডেট জানা রাখলাম, তোমরা দ্রুত দ্রুত যে যে সাইকেলে ক্লাস হবে সেই সাইকেলে যুক্ত হয়ে যাও। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা গত ক্লাস যেটা পড়ছিলাম, আগে একটু রিভিশন দিব। গত ক্লাসে ব্যাপারটা কি ছিল, যে ধরো কোনো একটা লিকুইড, সেই লিকুইড সারফেসের উপর দিয়ে যদি একটা সলিড সারফেস বেগ নিয়ে গতিশীল হয়, একটা লিকুইড সারফেস ধরো একটা নদী, এই নদীর উপর দিয়ে ধরো একটা জাহাজ, ঠিক আছে, বা একটা নৌকা, এটা হচ্ছে নৌকার তলাটা, এই যে সলিড সারফেস, এটা যদি একটা বেগ দিয়ে গতিশীল হয়, তাহলে তরলের সারফেসের উপর দিয়ে একটা সলিড সারফেস গতিশীল হচ্ছে যাচ্ছে। তাহলে এই সলিড সারফেসের সাথে এই যে তরলের যে পৃষ্ঠটা লেগে আছে, এই যে তরল যেটা লেগে আছে, তাহলে এই তরলের পৃষ্ঠের উপর দিয়ে যাওয়ার সময় তরলের পৃষ্ঠের একটা ফ্রিকশন তৈরি হবে। তাহলে সেই এই সলিড সারফেসের উপর তরলের এই যে সারফেসের যে ফ্রিকশনটা, এই সারফেসের যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে, সেই ফ্রিকশন ফোর্সটা এফ, এবং এই এফ এর মানটা আমরা বের করছিলাম, যে এফ এর মানটা হবে, এফ হবে ইটা এ ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই। ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই হচ্ছে বেগ অবক্রম বা বেগের নতি, এ হচ্ছে কন্ট্যাক্ট সারফেস, অর্থাৎ এই সলিডের যতটুকু সারফেস তরলের সাথে লেগে থাকবে, অর্থাৎ তরল এবং সলিডের কন্ট্যাক্ট সারফেস, সেই সারফেস এরিয়াটা। আর ইটা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক, ইটা তরলের সান্দ্রতা গুণাঙ্ক, বা একসাথে যদি বলি তাহলে সান্দ্রতাঙ্ক। ইটাটা কি মিন করে, যে তরলের আঠাত্ব, ঠিক আছে, গাঢ়ত্ব বা ঘনত্বটা না, ঠিক আছে, ঘনত্বের সাথে এটাকে চিন্তা করবে না, এটা হচ্ছে আঠাত্ব, মানে চিপকে ধরা, মানে টেনে ধরা, আঁকড়ে ধরা আর কি। ফ্রিকশন ফোর্স তত বেশি হবে, সান্দ্র বল, এইটাকে আমরা লিকুইডের ফ্রিকশন বা কি বলি, সান্দ্র বল বলি। সান্দ্র বলটা তত বেশি হবে যত ইটার মান বেশি হবে, ইটার সাথে এই যে এফ এর যে সম্পর্কটা সেটা সমানুপাতিক। অনেক জায়গা তুমি দেখবা এই সূত্রে এই এফ সমান সমান মাইনাস ইটা এ ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই, এটা অনেক জায়গায় দেওয়া আছে। এটা কি মিন করতেছে, এই যে বেগটা দেখো, বেগটা যেদিকে, ফ্রিকশন ফোর্সটা তার উল্টা দিকে, মানে বিপরীত ডিরেকশনে, সে বিপরীত ডিরেকশনে এটার জন্য মাইনাসটা দেওয়া হচ্ছে। তো আমরা যখন মানের হিসাব করব তখন আমরা এই সূত্রটাই লিখবো, মাইনাসটা দিব না, আমরা এই সান্দ্র বলের মানটা হিসাব করতে চাই, তো তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, মাইনাসটা তখন দিব না। তো এটাই আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম, ঠিক আছে। তাহলে এই সূত্রটা কখন খাটবে, যখন লিকুইড সারফেসের উপর দিয়ে একটা সলিড সারফেস গতিশীল, তখন সেই ক্ষেত্রে ফ্রিকশন বল, অর্থাৎ সারফেস টু সারফেস, মানে দুটো সারফেস পরস্পরের সাথে মানে স্পর্শ করে আছে, তো তখন আপেক্ষিক গতির বিপরীত দিকে, এই দুইটা সারফেসের আপেক্ষিক গতির বিপরীত দিকে ফ্রিকশনটা তৈরি হবে, বুঝছো? ফ্রিকশন শুধুমাত্র যে এইটা এদিকে তা না, ফ্রিকশনটা কিন্তু এদিকেও আছে, ঠিক আছে, ফ্রিকশনটা কিন্তু এদিকেও আছে। তোমাদের আমি বুঝাইছিলাম যে এই লিকুইড সলিড সারফেসের উপর যে ফ্রিকশনটা দিচ্ছে সেটা এটা, আবার এই সলিড সারফেসটা লিকুইড সারফেসের উপর যে ফ্রিকশন দিচ্ছে সেটা কিন্তু আবার এদিকে। তো ফ্রিকশন সবসময় আপেক্ষিক গতির বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে রাখি যে সূত্রটা কখন খাটবে। এটা হচ্ছে লিকুইড সারফেসের উপর দিয়ে সলিড সারফেসের মোশন থাকলে, সলিড সারফেসের আপেক্ষিক গতি থাকলে, সেই ক্ষেত্রে এই দুটো সারফেসের সংস্পর্শ তলে, কন্ট্যাক্ট সারফেসে এই বলটা কাজ করবে। কোথায় এই বলটা কাজ করবে? কন্ট্যাক্ট সারফেসে,
এই সান্দ্র বলটা কাজ করবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোন একটা লিকুইডের মধ্য দিয়ে যদি কোন একটা বস্তু গতিশীল হয়, ধরো একটা ড্রামে পানি রাখা হয়েছে, এবার ওই ড্রামের মধ্যে তুমি একটা মার্বেল ফেলে দিলা, তাহলে মার্বেলটা এবার লিকুইডের মধ্য দিয়ে যাচ্ছে, সারফেস দিয়ে গতিশীল না। ওকে, সারফেস দিয়ে গতিশীল না, শুধু পৃষ্ঠের উপর দিয়ে চলতেছে না। এবার কি হচ্ছে, লিকুইডের মধ্য দিয়ে চলতেছে। যখন লিকুইডের মধ্যে কোন সলিড গতিশীল থাকবে তখন তার উপর যে সান্দ্র বলটা, এইটা আমরা হিসাব করতে চাই। এটা ছিল নিউটনের সূত্র, এই সূত্রটা নিউটনের। তো কোন একটা লিকুইডের মধ্যে কোন একটা সলিড বস্তু গতিশীল থাকলে লিকুইডের মধ্যে ইনসাইডে, ঠিক আছে, যখন এখানে মোশনটা ছিল সারফেসে মোশন, এই যে সলিড বস্তুটা তার মোশনটা ছিল কোথায়, লিকুইডের সারফেসে। এইবার আমরা দেখব লিকুইডের মধ্যে, ধরো এটা হচ্ছে লিকুইড, এবার মনে করো এই লিকুইডের মধ্য দিয়ে কোনো বস্তু গতিশীল, ধরো সাবমেরিন, একটা জাহাজ, কি জাহাজ কোথা দিয়ে চলতেছে, সারফেস দিয়ে চলতেছে। তাহলে জাহাজের উপরে যে ফ্রিকশন ফোর্সটা, সান্দ্র বলটা, সেইটা হচ্ছে এটা, এই যে এটা। আর সাবমেরিন কিভাবে চলে, সাবমেরিন কি সারফেস দিয়ে চলে? বলো, সাবমেরিন কিভাবে চলে? সাবমেরিন ভিতর দিয়ে ডুবে চলতেছে। তাহলে সাবমেরিন যখন গতিশীল থাকবে, ধরো এটা হচ্ছে সাবমেরিন, বা ধরো একটা মার্বেলের কথা চিন্তা করো, বা একটা গোলক বস্তুর কথা চিন্তা করো, এইটা যখন এই যে লিকুইডের মধ্য দিয়ে যখন গতিশীল, তাহলে তখন এই যে গতির বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। যেদিকে গতি তার বিপরীত দিকে যে তরলের সারফেসের মানে তরলের ফ্রিকশনটা, এই ফ্রিকশনটা কাজ করবে। তো এই যে ফ্রিকশন ফোর্সটা, এই যে সান্দ্র বলটা, এইটাই আমরা এখন হিসাব করতে চাই, এই সান্দ্র বলটা, সান্দ্র বল। তাহলে তরলের মধ্যে, লিকুইডের ইনসাইডে, লিকুইডের মধ্যে বস্তুর উপর সান্দ্র বল, গতিশীল বস্তুর উপর সান্দ্র বলটা আমরা হিসাব করতে চাই। তো এই যে সান্দ্র বলটা হিসাব করব কার সূত্র দিয়ে? স্টোকসের সূত্র দিয়ে, স্টোকস ল, STOKES, স্টোকস ল, স্টোকসের সূত্র দিয়ে, স্টোকসের সূত্র, এটা দিয়ে আমরা হিসাব করব। এখন আজকের ক্লাসে আমাদের পড়ার টপিকটা হচ্ছে স্টোকসের সূত্র, এটা আজকের ক্লাসে আমরা পড়তে চাই। কি কথা বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা শুরু করি। স্টোকস ল, স্টোকসের সূত্র, স্টোকসের সূত্র। লিকুইডের ইনসাইডে কোন বস্তুর মোশন থাকলে তার উপর সান্দ্র বল। স্টোকস ল। তো দেখো, ধরো একটা লিকুইড, ধরো পুকুরের পানির কথা চিন্তা করো, বা ধরো একটা ড্রামের মধ্যে ধরো পানি আছে, এবার এর মধ্য দিয়ে ধরো কোন একটা বস্তু, এই বস্তুটা নিচের দিকে গতিশীল, তাহলে এর বেগটা নিচের দিকে, এই বেগটা ভি। এইবার দেখো, খেয়াল করো, এরপর সান্দ্র বলটা কেন কাজ করবে? সান্দ্র বলটা কি আসলে? সান্দ্র বলটা আমরা গত ক্লাসে পড়ছি, সান্দ্র বল বা সান্দ্রতা কি? তরলের বিভিন্ন লেয়ারের আপেক্ষিক গতিকে বাধা প্রদানকারী যে বলটা। যখন এই মার্বেলটা এই লিকুইডের মধ্য দিয়ে নিচের দিকে গতিশীল, তখন একটু চিন্তা করে দেখো, এখানে তো লিকুইড আছে, পুরো লিকুইড দিয়ে ভরা। তো আমরা যদি এই লিকুইডকে অনেকগুলো এরকম সারফেস, লিকুইডের যদি অনেকগুলো লেয়ার কল্পনা করি, লিকুইডের যদি অনেকগুলো আমরা লেয়ার চিন্তা করি, ধরো এরকম লেয়ার, এরকম লিকুইডের অনেকগুলো লেয়ার, যখন এই মার্বেলটা এর মধ্য দিয়ে গতিশীল হবে, তখন এই লেয়ারগুলার মধ্য দিয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখো, ভালো করে ব্যাপারটা বুঝো। ধরো আমি একটু লেয়ারগুলাকে আঁকি, দেখাচ্ছি। এই হচ্ছে তরলের এক একটা লেয়ার। ওকে,
ঠিক একইভাবে এদিকেও এই যে তরলের এক একটা লেয়ার। দেখো কিভাবে সান্দ্র বলটা আসে সেটা দেখো। যখন এই মার্বেলটা ভি বেগে নিচের দিকে যাবে তখন ভালো করে বোঝো, মার্বেলের সাথে যে পানির অণুগুলা আছে, লিকুইডের যে অণুগুলা আছে, এই যে মার্বেলের সাথে এখানে যে স্পর্শ করে যে লিকুইডের অণুগুলা আছে, তো সেই অণুগুলা মার্বেলটার সাথে লেগে আছে। তাহলে যখন মার্বেলটা নিচের দিকে যাবে তখন এই মার্বেলটা ওই যে লেগে থাকা যে তরলের লিকুইডের যে অণুগুলা আছে, মলিকুলগুলো আছে, সেগুলোকে টেনে নিয়ে যাইতে চাইবে নিচের দিকে। তাহলে দেখো এই যে এখানে যে অণুটা আছে তার কিন্তু একটা বেগ আছে নিচের দিকে। কি কথা বুঝছো? এই যে মার্বেলের যে বেগটা, সেই বেগে কিন্তু এই মার্বেলের সাথে একেবারে স্পর্শ করে আছে, একেবারে চিপকে আছে যে অণুটা, তার একটা বেগ কিন্তু সে নিচের দিকে পাচ্ছে। এইবার দেখো যখন এই মলিকুলটা নিচের দিকে যাইতে যাচ্ছে তখন এই মলিকুলটা কি করতেছে, তার পাশের লেয়ারের যে মলিকুলটা আছে তাকেও টেনে নিচের দিকে নিতে চাইতেছে। আবার এটা কি করতেছে, তার পাশের লেয়ারে যে মলিকুলটা আছে তাকেও টেনে নিচের দিকে নিতে চাইতেছে। কিন্তু বেগটা কি হচ্ছে, আস্তে আস্তে বেগটা কি হচ্ছে, বেগটা আস্তে আস্তে কমতেছে। দেখো বেগটা বেশি ছিল, একটু কম, পরের লেয়ার আর একটু কম, তারপরের লেয়ার বেগটা আর একটু কম, তারপরের লেয়ার বেগটা কি আর একটু কম। তাহলে দেখো তো এক একটা লেয়ারে এই যে আপেক্ষিক গতিটা বাধাগ্রস্ত হচ্ছে না, লেয়ারে বেগটা কমে যাচ্ছে না। তাহলে এই বেগটা কমে যাচ্ছে, তার মানে উপরের দিকে এই যে ফ্রিকশন ফোর্সটা কাজ করতেছে, এর উপর সান্দ্র বলটা কাজ করতেছে। বুঝতে পারছো সান্দ্র বলের ব্যাপারটা কি? ঠিক আগের মতো, যে সান্দ্র বলটা কি, সান্দ্র বল হচ্ছে তরলের বিভিন্ন লেয়ারের মধ্যে আপেক্ষিক গতিকে বাধাগ্রস্ত করে। তো যখন মার্বেলটা নিচে যাচ্ছে, মার্বেলের সাথে যে পানির অণুগুলা লেগে আছে, লিকুইডের যে অণুগুলা লেগে আছে, সেই অণুগুলাকে মার্বেল সাথে নিয়ে যাইতে চাইতেছে, কিন্তু ওই অণুগুলাকে আবার পাশের অণুগুলা আকর্ষণ করতেছে। কোন বলে? সংশক্তি বলে। ওই যে নিজেদের মধ্যে মলিকুলগুলা নিজেদের মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে সংশক্তি। আর মানে কোন মলিকুল অন্য পদার্থের মলিকুলকে আকর্ষণ করলে সেটা কি? আসক্তি। তাহলে যখন মার্বেলটা নিচের দিকে যাইতে চাইতেছে, মার্বেলের সাথে স্পর্শ করে থাকা যে অণুগুলা তাদেরকে টেনে নিয়ে যাইতে চাইতেছে, আবার ওই স্পর্শ করে থাকা যে অণুগুলা তাদেরকে আবার আকর্ষণ করতেছে পাশের লেয়ারের অণুগুলা, তাদেরকে আবার আকর্ষণ করতেছে পাশের লেয়ারের অণুগুলা। তার মানে কি হচ্ছে, একটা লেয়ার থেকে একটা লেয়ারে কিন্তু বেগটা কমে যাচ্ছে, বেগের অবক্রম তৈরি হচ্ছে, বেগটা হ্রাস পাচ্ছে। বেগটা হ্রাস পাচ্ছে, তার মানে অবশ্যই উপরের দিকে একটা বল কাজ করতেছে, সেই বলটাই হচ্ছে সান্দ্র বল। সান্দ্র বলকে অনেকে আমরা প্লবতা ভাবি। ভাই প্লবতা এটা না, প্লবতা অন্য জিনিস। প্লবতা হচ্ছে কোন বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে ওই বস্তু অপসারিত তরলের সমপরিমাণ বল উপরের দিকে দেয়, অপসারিত তরলের ওজনের সমপরিমাণ বল উপরের দিকে দেয়, সেটা হচ্ছে প্লবতা। প্লবতা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এটা হচ্ছে প্লবতা বল। প্লবতা এটা না। আমরা এখানে যেটা বুঝাচ্ছি এটা হচ্ছে সান্দ্র বল, এটা হচ্ছে লিকুইডের ফ্রিকশন ফোর্স। তুমি লিকুইডের মধ্য দিয়ে গতিশীল হবা, তাহলে লিকুইডের একটা ফ্রিকশন কাজ করবে বিপরীত দিকে, যেদিকে মোশন লিকুইডের ফ্রিকশন কাজ করবে তার বিপরীত দিকে। তো আমরা সেই ফ্রিকশন ফোর্সটাকে খুঁজে বের করতে চাচ্ছি, লিকুইডের সেই ফ্রিকশন ফোর্সটা। তাহলে সেই ফ্রিকশন ফোর্সটা কোন দিকে থাকতেছে? গতির বিপরীত দিকে। তাহলে গতির বিপরীত দিকে ফ্রিকশন, এই যে বিপরীত দিকে ফ্রিকশন ফোর্সটা কাজ করতেছে। তো এটাই হচ্ছে সান্দ্র বল। এই এফ এর মানটা আমরা বের করতে চাই। তো তরলের বা প্রবাহীর, শুধু তরল বললে হবে না, প্রবাহীর মধ্যে, প্রবাহী কিন্তু বাতাসও হতে পারে। তাহলে প্রবাহীর মধ্যে মানে ইনসাইডে, কথা বুঝছো? প্রবাহীর মধ্যে কোন সলিড বস্তুর গতির বিপরীতে সান্দ্র বল বা ভিসকস ফোর্স, গতির বিপরীতে সান্দ্র বল বা ভিসকস ফোর্স নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, কি কি বিষয়ের উপর নির্ভর করে আগে সেটা বুঝতে হবে। 1 নম্বর, বস্তুর আকার বা শেপ। বস্তুর আকার বা শেপ তার উপর নির্ভর করে, আকার আকৃতির উপর নির্ভর করে। যেমন মার্বেল যদি হয় তার জন্য একরকম হবে, যদি একটা সিলিন্ডার হয় তার জন্য একরকম হবে, অর্থাৎ স্ফেরিক্যাল কোন বস্তু তার জন্য একরকম, সিলিন্ডার আকৃতির কোন বস্তু তার জন্য একরকম। মানে বস্তুর আকৃতি বা শেপ যদি বিভিন্ন রকম হয় তাহলে তার উপর ভিসকস ফোর্স বা সান্দ্র বলটা এক এক রকম হবে। তাহলে আকৃতি বা শেপের উপর নির্ভর করে। 2 নম্বর, নির্ভর করে তরলের প্রকৃতি বা আমরা ডিরেক্টলি বলি তরলের সান্দ্রতার উপর।
সান্দ্রতা গুণাঙ্কের উপর। ঠিক আছে, সান্দ্রতা গুণাঙ্কের উপর। এটাই হচ্ছে তরলের প্রকৃতির উপর। সান্দ্রতা গুণাঙ্ক কোনটা? ইটা। ইটার মান যদি পানি হয়, দেখো চিন্তা করে দেখো তো, দুটো মার্বেলকে তুমি দুটো ড্রামের মধ্যে ফেলে দিছো। ওই যে প্রথম দিন যেটা মানে আগের ক্লাসে যেটা বলতেছিলাম, যে একটা পাত্রে পানি আছে আর একটা পাত্রে মধু আছে, তাহলে মধুর মধ্যে একটু বেশি সান্দ্র বল না, আর পানির মধ্যে একটু কম সান্দ্র বল। মধুর 78টা বেশি, মধুর সান্দ্র গুণাঙ্ক ইটার মানটা বেশি, আর পানির ইটার মানটা কম। তাহলে যার ক্ষেত্রে ইটার মানটা বেশি তার ক্ষেত্রে সান্দ্র বলটা বেশি কাজ করবে। তাহলে তরলের প্রকৃতির উপর নির্ভর করে, এই দুইটা জিনিসের উপর নির্ভর করে। এবং আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ওই অবজেক্টের যে বস্তুটা, যে অবজেক্ট, সেই অবজেক্টের স্পিডের উপর নির্ভর করে, অবজেক্টের বেগের উপর নির্ভর করে। বেগের উপর, বেগ যত বেশি হবে তত ফোর্সটা, সান্দ্র বলটা বেশি হবে। বেগের মান একটু কম হলে সান্দ্র বলের মানটা কম হবে, বেগের মান বেশি হলে সান্দ্র বলের মান বেশি হবে। তুমি পানির মধ্যে যদি সাঁতার কাটো, ডুব সাঁতার কাটছো কেউ? ডুব সাঁতার মানে ডুব দিয়ে সাঁতার কাটা। তো ডুব দিয়ে সাঁতার কাটতে গিয়ে এটা ফিল করে দেখবা যে তুমি যদি ডুব দিয়ে সাঁতার কাটো, তো তুমি যদি আস্তে সাঁতার কাটো দেখবা পানির ধাক্কা বলটা, মানে পানির বিপরীতেই তো তুমি সাঁতার কাটতেছো। তো তুমি যদি ডুব দিয়ে সাঁতার কাটো, ধীরে ধীরে সাঁতার কাটো, দেখবা পানির বিপরীত দিকে সাঁতার কাটতেছো, পানির যে ধাক্কাটা, তুমি পানিকে অতিক্রম করে সামনের দিকে আগাচ্ছ, তো দেখবা পানির ধাক্কাটা কম। কিন্তু যদি দ্রুত যাও তাহলে পানির ধাক্কাটা কিন্তু বেশি, পানির যে বিপরীত দিকে যে ফোর্সটা সেটা কিন্তু সান্দ্র বলটা কিন্তু বেশি। দেখবা ওই যে বিভিন্ন স্পোর্টস চ্যানেলে যখন আর কি ওই যে সাঁতার প্রতিযোগিতা হয়, দেখো না, তো যাদের বেগটা বেশি, যারা পানির মধ্যে বেশি বেগে ডুব সাঁতার দিচ্ছে, তাদের উপর কিন্তু ভিসকস ফোর্সটা বেশি হবে। বেগ বেশি, ভিসকস ফোর্সটা বেশি। আর বেগ কম হলে আস্তে আস্তে যাচ্ছে, তাহলে আস্তে আস্তে গেলে পানিও একটু ধাক্কাটা মানে বাধাটা কম দিবে, তাহলে ভিসকস ফোর্সটা এই ক্ষেত্রে কম হবে। তাহলে বেগের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটা জিনিসের উপর হচ্ছে এই ভিসকস ফোর্সটা ডিপেন্ড করে। এইবার আমি তোমারে বলি, আমাদের এই ভিসকস ফোর্স এটা ওই যে প্রথমটা বললাম যে বস্তুর আকারের উপর বা শেপের উপর নির্ভর করে। তো বিভিন্ন শেপের বস্তুর জন্য বিভিন্ন রকম হয়, তো সেই হিসাব নিকাশ গুলো আমরা পড়তে চাই আর কি। তো আমাদের অনেক উপকার করছে বিজ্ঞানী স্ট্রোক, আমাদের উপকার করছে যে আমাদের শুধু পড়া লাগবে, আমাদের বইতে শুধু আছে স্ফেরিক্যাল অবজেক্টের জন্য সান্দ্র বলের হিসাবটা আছে। সিলিন্ডার আকৃতি বা অন্য কোনো শেপ যদি হয়, তাহলে তার জন্য সান্দ্র বলের সূত্রটা কেমন হবে সেইটা আমাদের নাই, আমাদের শুধু স্ফেরিক্যাল অবজেক্ট, তার জন্য হিসাবটা আছে। তাহলে আমরা এখন শুধু, এটা তো মূল কথা তো বললাম, এখন আমরা শুধু আলোচনা করব কার জন্য? স্ফেরিক্যাল ম্যাটেরিয়ালের জন্য। ঠিক আছে, স্ফেরিক্যাল অবজেক্টের জন্য। তাহলে কোন লিকুইডের মধ্য দিয়ে কে গতিশীল হবে? কোন একটা স্ফেরিক্যাল অবজেক্ট গতিশীল হবে, গোলক আকৃতি কোন বস্তু গতিশীল হবে, তার জন্য সান্দ্র বলের হিসাবটা পড়বো। কেন? কারণ আমাদের বোর্ড বইয়ে এটাই আছে। ঠিক আছে, তাহলে এবার আসো যে স্ফেরিক্যাল অবজেক্টের জন্য লিকুইডের ইনসাইডে সান্দ্র বল বা ভিসকস ফোর্স, সান্দ্র বল। ঠিক আছে, চিত্র এভাবেও আঁকা যায়। ধরো এই যে একটু আগে আঁকলাম যে অবজেক্ট এদিকে যাচ্ছে, সান্দ্র বল এদিকে। অথবা চিত্র এভাবেও আঁকা যায়, মানে যেভাবে আঁকবা। ঠিক আছে, ধরো এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে লিকুইড, লিকুইডের মধ্যে একটা স্ফেরিক্যাল অবজেক্ট, এই যে গোলক। ঠিক আছে, নিরেট হইতে হবে এমন কোনো কথা নাই, নিরেট হইতে হবে এমন কোনো কথা নাই, একটা স্ফেরিক্যাল অবজেক্ট। এর বেগটা হচ্ছে এদিকে যাচ্ছে, ধরো বেগটা হচ্ছে ভি, তাহলে যেদিকে বেগ তার বিপরীত দিকে সান্দ্র বলটা কাজ করবে, সান্দ্র বল বা ভিসকস ফোর্স এফ। তাহলে গোলক আকৃতি বস্তুর জন্য, গোলক আকৃতি বস্তুর জন্য তরল বা প্রবাহীর অভ্যন্তরে, তরল বা প্রবাহীর অভ্যন্তরে গতির বিপরীতে ভিসকস ফোর্স বা সান্দ্র বল, ভিসকস ফোর্স বা সান্দ্র বল। এবার বিজ্ঞানী স্টোকস বলতেছে যে স্ফেরিক্যাল কোন একটা অবজেক্টের জন্য ভিসকস ফোর্স বা সান্দ্র বল, এই সান্দ্র বল কি কি বিষয়ের উপর নির্ভর করে? এবার নির্ভর করে, এক,
বস্তুর আকারের উপর, আকার তো হয়ে গেছে, আকার শেপ তো হয়ে গেছে, শেপ কেমন, স্ফেরিক্যাল। তো এর কি আছে, ব্যাসার্ধ, রেডিয়াস, এর ব্যাসার্ধ বা রেডিয়াসটা হচ্ছে আর। বিভিন্ন ধরনের স্ফেরিক্যাল অবজেক্ট হবে, বিভিন্ন মানে স্ফেরিক্যাল কিন্তু বিভিন্ন আকারের। তাহলে বিভিন্ন আকারের মানে 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 বিভিন্ন ধরনের মানে কি চেঞ্জ বলো তো, ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ বেশি হলে বড় গোলক, ব্যাসার্ধ কম হলে ছোট গোলক, কিন্তু গোলক তো, তাহলে মানে গোলক বলা হয়ে গেছে। এবার গোলকের জন্য আমি ডিফাইন করবো আলাদা আলাদা গোলক, কিভাবে, ব্যাসার্ধ দিয়ে। তাহলে এবার আমরা বলবো যে এই সান্দ্র বলটা ব্যাসার্ধের উপর নির্ভর করে, গোলকের ব্যাসার্ধের উপর নির্ভর করে, গোলকের ব্যাসার্ধের উপর নির্ভর করবে, বুঝতে পারছো, ব্যাসার্ধের উপর, তাহলে আর এর উপর, আর এর উপর নির্ভর করবে। বাকি দুইটা সেম, এই যে জাস্ট খালি বস্তুর আকার, আকারটা ডিফাইন হয়ে গেছে স্ফেরিক্যাল, তাহলে স্ফেরিক্যাল হইলে এবার তার কিসের উপর ডিপেন্ড করবে, ব্যাসার্ধের উপর, আর বাকি দুইটা সেম। আর 2 নম্বর হচ্ছে তরলের সান্দ্রতা গুণাঙ্ক, এটার উপর, সান্দ্রতা গুণাঙ্ক ইটা এর উপর। আর 2 নম্বর গোলকের বেগ, গোলকের বেগ ভি এর উপর, গোলকের বেগ ভি এর উপর, ঠিক আছে? তো এইবার আমাদের সূত্রটা বানাইতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে এফ নির্ভর করে, একটু প্রথম অধ্যায়ে চলে যাও তো। এই সূত্রের প্রতিপাদনটা করবো আমরা প্রথম অধ্যায়ে, ওই যে ডাইমেনশন অ্যানালাইসিস মেথডে, মাত্রা সমীকরণের সাহায্যে। আমাদের বলা হয়েছে এফ ডিপেন্ড করে ইটার উপর, ডিপেন্ড করে আর এর উপর, ডিপেন্ড করে ভি এর উপর। এইবার মানে সূত্র কেমন হইতে পারে, সূত্র ধরো এরকম হইতে পারে না যে ধরো ইটা ডিভাইডেড বাই আর ভি, অথবা এফ ইকুয়াল টু ধরো ইটা স্কোয়ার আর ভি কিউব, এরকম মানে বিভিন্ন রকম তো হইতে পারে। তো কেমন হবে সেইটা এখন হিসাব করতে হবে। তাহলে সমীকরণের সঠিক ফরম্যাটটা আমাদের বের করতে হবে। আমরা আপাতত জানলাম যে এই রাশির উপর ডিপেন্ড করে। এখন অনেকে ভাই এই রাশির সাথে সমানুপাতিক আপনি বুঝলেন কেমনে? আমি বুঝি না এখনো সমানুপাতিক কিনা, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক সেগুলো আমাদের বলে দিবে পাওয়ার। ধরো ইটার উপর এক্স, আর এর উপর ওয়াই, ভি এর উপর জেড, মাত্রা সমীকরণ অ্যানালাইসিস করবো আমরা। মানে ধরো তোমরা প্রথম অধ্যায় সবাই পড়ছো তো, প্রথম অধ্যায় সবাই, আমিই তো পড়াইছিলাম প্রথম অধ্যায়, পড়ার কথা, প্রথম অধ্যায় সবাই পড়ছো। সেই প্রথম অধ্যায়ের মাত্রা সমীকরণ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এফ এর সঠিক সূত্রটা বের করবো। যেমন দেখো তোমার একটা উদাহরণ দিয়ে দেখাই, একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ। ধরো গতিশক্তির সূত্র তুমি কি জানো, গতিশক্তি ই কে কি জানো, হাফ এম ভি স্কয়ার না? তার মানে গতিশক্তি কিসের উপর ডিপেন্ড করে, এম এর উপর আর ভি এর উপর। তো আমি তোমাকে বললাম যে ধরো তুমি গতিশক্তির সূত্র তোমার মনে করো, ঠিক আছে, ওই যে বাংলা সিনেমায় মাঝে মাঝে কি হয় দেখবা, হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গেলে বা একটু দেওয়ালে গুতা খাইলে কি হয়, ওই যে স্মৃতি হারাই যায়, মানে আগের সবকিছু ভুলে যায়। তো ধরো তোমার কোনোভাবে ধরো এই যে মানে রুম থেকে বের হইতে গিয়ে দরজায় টোকা লাগছে মাথায়, এখন তুমি কি আগের সব জিনিস ভুলে গেছো। তো তুমি গতিশক্তির সূত্র কিন্তু আগে জানতা, এখন তো ভুলে গেছো। তুমি আমাকে এসে জিজ্ঞেস করবে ভাই গতিশক্তির সূত্র কি, তা আমি তোমাকে বললাম যে গতিশক্তির সূত্র আমি তোমাকে বলবো না, আমি এটুকু বলে দিচ্ছি যে গতিশক্তির ভর এম এবং বস্তুর বেগ ভি এর উপর নির্ভর করে। এবার তুমি সূত্রটা বের করে নাও। তাহলে এম টু দি পাওয়ার, তুমি বলবো আচ্ছা ঠিক আছে আমি সূত্রটা বের করে নিচ্ছি, তাহলে এম এর পাওয়ার এক্স হইতে পারে, ভি এর পাওয়ার ওয়াই হইতে পারে। তাহলে এখান থেকে আমি সূত্রটা বের করে নিতে পারবো। তো সূত্রটা কিভাবে বের করে নিতে পারবো, যে মাত্রা সমীকরণের সাহায্যে। এটা গতিশক্তি ই কে, সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, উঠাই দিয়ে একটা ধ্রুবক কে, এম টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই। এই যে ধ্রুবকটা কে, এটা হচ্ছে ডাইমেনশন লেস একটা সাংখ্যিক ধ্রুবক, মানে একটা সংখ্যা, ঠিক আছে, কিছু একটা হইতে পারে, আমি জানি না কি হবে, জানি না। তাহলে এবার মাত্রা সমীকরণের সাহায্যে গতিশক্তির মাত্রা কি, গতিশক্তি, শক্তি মানে হচ্ছে কাজ, কাজ মানে বল গুণ সরণ, বল গুণ সরণ, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর সরণ আবার হচ্ছে একটা এল। আর এই পাশে এম এর মাত্রা হচ্ছে এম, এম টু দি পাওয়ার এক্স, বেগ ভি, এল টি টু দি পাওয়ার -1, তার পাওয়ার কত ওয়াই। তাহলে আমরা মাত্রা সমীকরণের সাহায্যে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এখানে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার -y। এখন সূচক সমীকৃত করে, তাহলে এর পাওয়ার হচ্ছে 1, এম এর পাওয়ার এক্স, তাহলে এম এর পাওয়ার 1, এম এর পাওয়ার এক্স, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 1, এক্স পেয়ে গেছি। এবার ওয়াই বের করবো, এল এর পাওয়ার কত 2, আর এল এর পাওয়ার কত ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 হয়ে গেছে। তাহলে এক্স এর মান 1 হবে, ওয়াই এর মান 2 হবে, বসাই। তাহলে অতএব গতিশক্তি ই কে ইকুয়াল টু কে, এই যে কে ধ্রুবক, এম টু দি পাওয়ার 1 হবে,
আর এই ভি টু দি পাওয়ার 2 হবে। এটাই হচ্ছে গতিশক্তির সূত্র। অর্থাৎ ই কে ইকুয়াল টু হবে কিছু একটা এমভি স্কয়ার, এমভি স্কয়ার। এবার ওদের ভাই হাফ তো পাইলাম না, হাফ হচ্ছে ধ্রুবক। মাত্রা সমীকরণের ব্যর্থতাই হচ্ছে এটা, মাত্রা সমীকরণের সাহায্যে কোন সূত্রের হিসাব নিকাশ করার ব্যর্থতাই হচ্ছে ধ্রুবকটা পাওয়া যাবে না, বাট সমীকরণের ফরম্যাটটা জানা যাবে। বুঝতে পারছো? সমীকরণের ফরম্যাটটা পাওয়া যাবে। তা এইগুলা কিন্তু আমরা প্রথম অধ্যায় করছি, এই জিনিসগুলা প্রথম অধ্যায় করছি ভৌত জগত পরিমাপে, প্রথম অধ্যায়ে পড়েছি। মাত্রা সমীকরণের সাহায্যে সমীকরণের শুদ্ধতা যাচাই বা মাত্রা সমীকরণের সাহায্যে সমীকরণ কোন একটা সূত্রের সঠিক ফরম্যাট বের করা। ঠিক আছে, এবার তো আমরা ওইটাই চাইতেছি যে বলা হচ্ছে সান্দ্র বল এফ, এফ নির্ভর করে কার উপর? ইটার উপর, আর এর উপর, ভি এর উপর। দেখি সঠিক সূত্রটা কি হয়। তাহলে আমরা ধরি যে আচ্ছা ঠিক আছে, তাহলে অতএব ধরি এফ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, ধ্রুবক একটা কিছু একটা আসবে কে, ইটা টু দি পাওয়ার তাহলে এক্স, আর টু দি পাওয়ার হচ্ছে ওয়াই, আর ভি টু দি পাওয়ার হচ্ছে জেড। অনেকে বলতে ভাই সমানুপাতিক আপনি কেমনে বুঝলেন? দেখো সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক কিছুই আমি বুঝি নাই। যদি ওয়াই এর মান -2 হয় তাহলে তো ব্যস্তানুপাতিক নিচে চলে আসলো, বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছো? তাহলে আমি জানি না কোন কার পাওয়ার কত হবে। যদি পাওয়ার পজিটিভ হয় তাহলে সমানুপাতিক, পাওয়ার নেগেটিভ হলে চলে আসবে ব্যস্তানুপাতিক। তাহলে এবার মাত্রা সমীকরণের সাহায্যে এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, কে এর কোনো মাত্রা নেই, কে হচ্ছে সাংখ্যিক ধ্রুবক, ইটা, ইটার মাত্রা গত ক্লাসে বের করছি, ইটার মাত্রা গত ক্লাসে বের করছি, ইটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ ডিভি বাই ডিওয়াই ছিল, তাই তো? এফ হচ্ছে এম, আমি এটার মাত্রা ভুলে গেছি বলে আবার করতেছি, এম এল টি টু দি পাওয়ার -2, তোমার মনে থাকলে তুমি একবারে লিখবা, এল স্কয়ার ডিভি বাই ডিওয়াই হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই এল, এল এল কাটাকাটি, টি টু দি পাওয়ার -1। তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এটা ছিল ইটার মাত্রা। তাহলে ইটার মাত্রাটা বসাই, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 এর পাওয়ার এক্স, আর রেডিয়াস লেন্থ এল টু দি পাওয়ার ওয়াই, ভি এল টি টু দি পাওয়ার -1 তার পাওয়ার হচ্ছে জেড। ওকে, তাহলে এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2, এম আর নাই, এম একটা, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার -x, এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড। তাহলে -x প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, টি টু দি পাওয়ার -x টি টু দি পাওয়ার জেড। এবার সূচক সমীকৃত করে, পাওয়ার সমীকৃত করে, তাহলে এম এর পাওয়ার 1, এম এর পাওয়ার x, তাহলে x ইকুয়াল টু 1। এই যে x পেয়ে গেছি, আমাদের x দরকার ছিল। এবার l এর পাওয়ার 1 -x প্লাস y প্লাস z, t এর পাওয়ার -2 আর t এর পাওয়ার -x z, তাহলে -2, x এর মান 1, -1 z, তাহলে অতএব z ইকুয়াল টু 1, z এর মান পেয়ে গেলাম। এবার z এর মান এখানে বসাবো, ঠিক আছে? 1, x এর মানও 1 প্লাস y, z এর মান 1, এটা এটা কাটা, তাহলে অতএব y ইকুয়াল টু 1, অতএব y ইকুয়াল টু 1। তাহলে অতএব সমীকরণ, তাহলে অতএব f ইকুয়াল টু, সবাই এবার বোর্ডে থাকো, k ইটা টু দি পাওয়ার 1 আর টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 1, মানে সবই হচ্ছে 1, ঠিক আছে? 1 1 1। এইবার শোনো, বিজ্ঞানী স্টোকস সে স্ফেরিক্যাল অবজেক্টের জন্য এবং স্ট্রিম লাইন মানে প্রবাহীর জন্য, স্ট্রিম লাইন মানে কি? শান্ত প্রবাহ, ঠিক আছে? কোনো স্রোত নাই, মানে এখানে কোনো বিক্ষিপ্ত প্রবাহ না, শান্ত প্রবাহের জন্য, মানে পানির এই যে প্রবাহটা শান্ত প্রবাহ, দেখো এই যে লিকুইডের প্রবাহটা শান্ত প্রবাহ, লিকুইড শান্ত। তো এই শান্ত প্রবাহের জন্য আমি একটু পরে শান্ত প্রবাহ বিক্ষিপ্ত প্রবাহ নিয়ে বলতেছি, আপাতত জাস্ট বুঝো আর কি। তো স্ফেরিক্যাল অবজেক্টের জন্য, বিশেষ করে স্ফেরিক্যাল অবজেক্ট যদি হয়, বিজ্ঞানী স্টোকস হিসাব নিকাশ করে দেখছে কে এর মান, সে এক্সপেরিমেন্ট করে দেখছে যে কে এর মান হয় 6 পাই। কত হয়? 6 পাই, ঠিক আছে? এটা একটু বিশ্বাস করো যে কে এর মান হবে স্ফেরিক্যাল অবজেক্টের জন্য 6 পাই। তাহলে 6 পাই ইটা আর ভি, এই হচ্ছে আমাদের সান্দ্র বলের সূত্র। তাহলে যখন কোন লিকুইডের মধ্য দিয়ে কোন একটা সলিড
বিশেষ করে স্ফেরিক্যাল কোন একটা অবজেক্ট ভি বেগে গতিশীল হবে, তাহলে তার গতির বিপরীতে যে ভিসকাস ফোর্স বা সান্দ্র বলটা কাজ করবে সেটা হচ্ছে 6 পাই ইটা আর ভি। ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। ডাইনামিক স্ট্রাকচারের উপর কি সান্দ্রতা নির্ভর করে? ডাইনামিক স্ট্রাকচার মানে কি বলতেছো? ডাইনামিক স্ট্রাকচার বলতে কি বুঝাইতেছো? কার ডাইনামিক স্ট্রাকচার? লিকুইডের? লিকুইডের ডাইনামিক স্ট্রাকচার হ্যাঁ নির্ভর করে। তো এই কারণে আমরা স্ট্রিম লাইন প্রবাহের জন্য বলবো। আর বস্তুর বেগের উপর তো নির্ভর করে, এই যে বস্তুর বেগ ভি তো আছে, ঠিক আছে? তাহলে স্ফেরিক্যাল অবজেক্টের জন্য কোন একটা লিকুইডের অভ্যন্তরে নট সারফেসে, লিকুইডের অভ্যন্তরে তার গতির বিপরীত দিকে যে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল কাজ করবে সেটার সূত্র F = 6 পাই ইটা আর ভি। যদি সিলিন্ডার আকৃতির বস্তু হয় বা অন্য কোনো বস্তু হয় তাহলে এই কনস্ট্যান্ট চেঞ্জ হবে, ঠিক আছে, সূত্র চেঞ্জ হবে। তা আমরা অধিকার যাব না, আমাদের এটা পড়লেই হবে, এটা আমাদের লাগবে। ওকে ভাই, ভিসকাস ফোর্স কি ফ্রিকশনাল ফোর্স? হ্যাঁ, লিকুইড ফ্রিকশন বলাই যায়। ভিসকাস ফোর্স বা সান্দ্র বলকে লিকুইড ফ্রিকশন বলাই যায়। লিকুইডের ফ্রিকশনটাই তো হচ্ছে সান্দ্র বল, ঠিক আছে? ওকে, তাহলে এইবার আসো সান্দ্র বলের সূত্রটা আমরা পেয়ে গেলাম। এবার সান্দ্র বলের যদি একটা ম্যাথ করি, আমাদের বইয়েরই একটা ম্যাথ করি আমরা। বলা হচ্ছে 200 মিলিমিটার ব্যাসার্ধের, ইসাক স্যারের বইয়ের ম্যাথ, 200 মিলিমিটার ব্যাসার্ধের একেবারে রেডিমেড ম্যাথ। একটি গোলক কোন তরলের মধ্য দিয়ে, 2.1 into 10 to the power minus 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তরলের সান্দ্রতাঙ্ক 0.003 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার হলে সান্দ্র বল কত? বলো, পারা যাবে না? একেবারে রেডিমেড ম্যাথ। ধরো একটা লিকুইডের, অনেক সময় বলবে লিকুইডের মধ্য দিয়ে নিচে পড়তেছে অথবা লিকুইডের মধ্য দিয়ে গতিশীল, ঠিক আছে, একই কথা। তাহলে ধরো এই হচ্ছে লিকুইড, এর মধ্যে লিকুইড এখানে আছে, এর মধ্য দিয়ে একটা গোলক, এই গোলকটা নিচের দিকে যাচ্ছে। তো কত বেগে যাচ্ছে সে ভি এর মানটা দেওয়া আছে 2.1 into 10 to the power minus 2 এত মিটার পার সেকেন্ড। তাহলে গতির বিপরীত দিকে যে ভিসকাস ফোর্সটা কাজ করবে F = 6 পাই ইটা আর ভি। এবার খালি মান বসে দিলাম, 6 পাই ইটার মানটা একেবারে এসে এককে দেওয়া আছে 0.003, আর এর মান রেডিয়াস 200 মিলিমিটার, 200 গুণ 10 to the power minus 3, আর বেগের মান 2.1 into 10 to the power minus 2। তাহলে হিসাব নিকাশ করে দেখবা এফ এর মানটা আসবে 2.374 into 10 to the power minus 4 নিউটন। ওকে, বুঝতে পেরেছো? বলো একটু বলো, কথাবার্তা বলো, না হলে ভালো লাগে না। এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা পড়বো, সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, বা বাংলায় বললে প্রান্ত বেগ বা অন্তবেগ। প্রান্ত বেগ বা অন্তিম বেগ বা অন্তবেগ, আর ইংরেজিতে এটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। কি এটা? টার্মিনাল ভেলোসিটি। শোনো একটু ভালো করে শোনো আগে। তুমি মনে করো পানিতে, ধরো তুমি একটা ব্রিজের উপর দাঁড়ায় আছো, দিয়ে এবার নদীতে, শান্ত নদীতে একটা কাচের মার্বেল ফেলে দিছো বা একটা ধাতব মার্বেল ফেলে দিছো, যেটা ডুবে যাবে এবং আস্তে 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 ওইটা গিয়ে কি হবে? নদীর তলদেশে পড়বে, তাই না? তো এটা এই লিকুইডের মধ্য দিয়ে, পানির মধ্য দিয়ে নিচের দিকে যখন যাবে তখন একটা বেগ নিয়ে যাবে। তো বলা হচ্ছে এই বেগটা একটা সমবেগ প্রাপ্ত হবে এবং সমবেগেই সে একেবারে নদীর তলদেশে গিয়ে পৌঁছাবে। প্রথম কিছুক্ষণ ধরো অভিকর্ষের টানের জন্য ত্বরণ হইলেও হইতে পারে,
বাট লিকুইডের মধ্যে তাকে অবশ্যই একটা সমবেগ প্রাপ্ত হইতে হবে। ভালো করে বুঝবা কথাগুলা। অবশ্যই তাকে একটা সমবেগ প্রাপ্ত হইতে হবে। এই সমবেগেই সে নিচের দিকে একেবারে ধরো নদীর তলদেশে গিয়ে পৌঁছাবে। সমবেগ প্রাপ্ত হতেই হবে। এই যে সমবেগটা, এটাকেই বলা হচ্ছে প্রান্তবেগ বা অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। কি কথা বুঝছো? তাহলে অনেকে বলতে ভাই কেন সমবেগ প্রাপ্ত হইতেই হবে? কেন কেন সে কি ত্বরণ নিয়ে যাইতে পারে না? ত্বরণ নিয়ে যাইতে পারে না? উত্তর হচ্ছে না, পারে না, ত্বরণ নিয়ে যাইতে পারে না। তাহলে সবাই এবার লেখা বাদ দিয়ে আগে দেখো, আমরা আগে ক্ষেত্রটা বুঝি, তারপর সংজ্ঞা লিখবো, তারপর হিসাব নিকাশ। মনে করো ধরো একটা ড্রাম, বিশাল বড় একটা ড্রাম, তার মধ্যে পানি আছে, অথবা তুমি নদী চিন্তা করতে পারো যে নদী, তার একটা লিকুইড অংশ আমি এখানে দেখাচ্ছি। এবার এর মধ্য দিয়ে একটা বস্তু, ধরো একটা কাচের মার্বেল বা একটা লোহার মার্বেলকে আমি উপর থেকে ফেলেছি। তাহলে ওই মার্বেলটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এই যে এটা হচ্ছে মার্বেলটা, এই লিকুইডের মধ্য দিয়ে এটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এবার নিচের দিকে সে অবশ্যই সমবেগ প্রাপ্ত হয়ে যাবে। প্রথম কিছুক্ষণ ত্বরণ হইলে হইতে পারে, বাট সমবেগ তাকে প্রাপ্ত হইতে হবে। আচ্ছা কেন? এবার দেখো কেন, ভালো করে বুঝো। এর উপর কি কি বল ক্রিয়া করতেছে বলতো? এটা যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। কি কি বল ক্রিয়া করতেছে? এর ওজন ক্রিয়া করতেছে। ওজন কি? এমজি। ওকে, ওজন এমজি এর কারণে নিচের দিকে যাচ্ছে এমজি। আর কোন বল আছে এর উপর? অবশ্যই বল আছে। যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তো নিচের দিকে যদি যাই তাহলে বেগটা নিচের দিকে। এর বেগ, বেগ নিচের দিকে, ভি নিচের দিকে। তাহলে বেগ যদি নিচের দিকে থাকে তাহলে বেগের বিপরীতে, বেগের বিপরীতে আপেক্ষিক গতির বিপরীত দিকে ফ্রিকশন, সান্দ্র বল এফ কাজ করবে। আর কোন বল? আর কোন বল? ভাবো 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 ভাবো, কই? আর কোন বল? এস। আরেকটা বল আছে, কি বল? প্লবতা বল। প্লবতা, এই বস্তুটা তরলের মধ্যে নিমজ্জিত হয়েছে না, তাহলে এর উপর আরেকটা বল কাজ করবে। সেই বলটা কি? প্লবতা। প্লবতা কি চায়? ভাষায় রাখতে চাই। প্লবতা কাজ করবে কোন দিকে? প্লবতা কাজ করবে উপরের দিকে। প্লবতা উপরের দিকে কাজ করবে। তাহলে এর উপর আরো একটা বল আছে, এই বলটা হচ্ছে ইউ। ইউ দিয়ে আমরা প্লবতা বলকে বোঝাই। তাহলে প্লবতা বল কাজ করতেছে। তাহলে বস্তুর উপর কয়টা বল? তিনটা বল। বস্তু যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। বস্তু যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। এফ কোন দিকে কাজ করে জানো? এফ হচ্ছে গতি যেদিকে সেদিকে কাজ করে। যেদিকে গতি সেদিকে কাজ করে। আমি একটু বলে রাখি, পরে আমি দেখাবো। যদি এটা ধর একটা লোহার মার্বেল বা কাচের মার্বেল না হয়ে যদি একটা বায়ু বুদবুদ হইতো, ধরো বায়ু বুদবুদ, বায়ু বুদবুদ যদি হইতো, এটা বায়ু বুদবুদ, তাহলে কি হইতো বলতো? তাহলে বায়ু বুদবুদ মানে কি? ভেতরে বাতাস আছে, ভেতরে বাতাস। ওজন কিন্তু নিচের দিকে, প্লবতা কিন্তু উপরের দিকে। ওজন অলওয়েজ নিচে, প্লবতা অলওয়েজ উপরে, কিন্তু বায়ু বুদবুদটা উঠতেছে কোন দিকে? যাচ্ছে কোন দিকে? বেগ কোন দিকে? বলো বলো, আমরা বলো, বেগ কোন দিকে? উপরের দিকে বেগ। বেগ হচ্ছে উপরের দিকে। ভি যাচ্ছে কোন দিকে? উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে উঠতেছে। তাহলে তখন ভিসকাস ফোর্স, সান্দ্র বল কাজ করবে নিচের দিকে। বুঝতে পারছো? এমজি অলওয়েজ নিচের দিকে, প্লবতা অলওয়েজ উপরের দিকে, কিন্তু সান্দ্র বল কাজ করবে যেদিকে তার বেগ, বেগের উল্টো দিকে, বেগের বিপরীত দিকে। ফ্রিকশন, ফ্রিকশন সিম্পলি বুঝবা। ফ্রিকশন, ফ্রিকশন কোন দিকে কাজ করে? ফ্রিকশন কাজ করে বেগ যেদিকে তার বিপরীত দিকে, বেগ যেদিকে তার বিপরীত দিকে। এইবার আসো, তাহলে এই বস্তুটা তিনটা বল অনুভব করতেছে। এর উপর কার্যকর বল তিনটা, প্লবতা, সান্দ্র বল এবং ওজন এমজি। বস্তু নিচের দিকে যাচ্ছে। কথা হচ্ছে বলগুলা কাজ করতেছে। বলগুলা কাজ করে যদি নিট ফোর্স শূন্য হয় তাহলে সমবেগে যেতে পারবে। নিট ফোর্স তো শূন্য নাও হইতে পারে। ধরো ওজনে, ওজন হচ্ছে, একটু চিন্তা করো, আমি মানগুলো একটু লিখে তোমারে বুঝানোর চেষ্টা করি। ধরো ওজন হচ্ছে 10, ওজন কয় একক? 10 একক। প্লবতা কয় একক? প্লবতা হচ্ছে ধরো 2 একক। এফ কয় একক? এফ হচ্ছে ধরো 4 একক। তাহলে বলো লব্ধি বল কি শূন্য? নিট ফোর্স কি শূন্য? না। বলো নিট ফোর্স কত? যেহেতু নিচের দিকে যাচ্ছে তার মানে এমজিটাই বড়, গতি কোন দিকে? নিচের দিকে। তাহলে আমি যদি বলি নিট ফোর্স কত? এফ নিট, নিট ফোর্সটা কত? তাহলে নিট ফোর্স হচ্ছে এমজি মাইনাস ইউ মাইনাস এফ। কি বোঝা গেছে? এমজি মাইনাস ইউ মাইনাস এফ। ইউ কি? প্লবতা, এমজি ওজন, এফ সান্দ্র বল। এফ এর সূত্র
6 পাই ইটা আর ভি। এবার লেখা থামাইতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। লেখা থামায় খুব ভালো করে বুঝতে হবে। ইউ হচ্ছে প্লবতা। প্লবতা হচ্ছে বস্তুর সম আয়তন তরলের ওজন। এই যে বস্তুটা, ভালো করে বুঝবা, এই যে বস্তুটা, এই বস্তুটাকে পানিতে নিমজ্জিত করা হয়েছে। তোমার যদি পানিতে টুপ করে ডুবাই দেওয়া হয়, তাহলে তুমি পানির মধ্যে গেছো, তাহলে তোমার শরীরের যে আয়তন, সেই আয়তনের সমপরিমাণ পানি কিন্তু সরাই ফেলছো তুমি। বোঝো? ধরো একটা গ্লাসে পানি, এবার গ্লাসের মধ্যে তুমি দেখবে একটা গ্লাসে একেবারে টইটুম্বুর করে পানি রাখছো, একেবারে কানাই কানাই পানি ভর্তি। এবারে গ্লাসের মধ্যে কিছু একটা ফেলো, একটা পাথর ফেলো, তা পানি উপচে পড়ে যাবে না? কেন পড়ে গেল পানি? কারণ ওই মার্বেল মানে ওই বস্তুটাকে যখন তুমি পানিতে নিমজ্জিত করছো, তখন ওই বস্তু কি করছে? ওর আয়তনের সমপরিমাণ তরলকে অপসারণ করছে। তাহলে গ্লাস থেকে কিন্তু ওর আয়তনের সমপরিমাণ তরল পড়ে যাবে। তো প্লবতা কি? প্লবতা হচ্ছে ওই যে যতটুকু তরলকে অপসারণ করলো, সেইটুকু তরলের ওজন, বস্তুর সম আয়তন তরলের ওজন। এই মানটা চেঞ্জ হয়, মানে এই ক্ষেত্রে যখন আমি এটাকে ধরো পানিতে ফেলে দিছি, বলতো প্লবতা বলের মানটা চেঞ্জ হচ্ছে নাকি একটা ফিক্সড মান? এটা আমার বল। প্লবতা বলের মানটা, এই বস্তুটা যত নিচে যাচ্ছে, প্লবতা বল ইউ এর মানটা তত বাড়ছে বা কমছে নাকি একই থাকছে? এইটা আমার একটু বলো, তাহলে বোঝা যাবে তুমি বুঝো। চেঞ্জ হচ্ছে? নো, ফিক্সড। প্লবতা কি? বস্তুর অপসারিত তরলের ওজন, বস্তুর সম আয়তন তরলের ওজন। তো বস্তুর সম আয়তন তরলের ওজন তো একই রকম থাকবে, নাকি নিচে গেলে আরো বেশি পানি সরাই দিবে? বলো, এখান থেকে যদি এখানে যায়, তারও কি বেশি পানি সরাবে নাকি? না, একই তো পানি সরাইছে। তাহলে প্লবতা কিন্তু ফিক্সড, এটা কিন্তু একটা ফিক্সড মান। এইটুকু বুঝলেই হবে। আচ্ছা, এবার আসো, তাহলে এটা হচ্ছে 10 একক, এটা হচ্ছে ইউ এর মান হচ্ছে 2 একক, এফ এর মান হচ্ছে 4 একক। তাহলে নিট ফোর্স, লব্ধি বল কত? 10 বিয়োগ 2 বিয়োগ 4, মানে 10 থেকে 6 বাদ দাও, তাহলে 4। লব্ধি বল আছে, তাহলে লব্ধি বল আছে। তো লব্ধি বল থাকলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাই না? তাহলে লব্ধি বল থাকলে কি থাকবে? ত্বরণ থাকবে। আর ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি। তাহলে সমবেগ হবে। বলো, সমবেগ কি হবে? না, সমবেগ না, তাহলে বেগ বাড়বে। এখন অনেকে, ভাই আপনি বলছেন সমবেগ, এই প্রান্ত বেগ বা অন্তবেগ নাকি সমবেগ? ইয়েস, প্রান্ত বেগ বা অন্তবেগ সমবেগ, কিন্তু এখানে তো হলো না। থামো, এখানেই তো কাহিনী। ত্বরণ হলো, লব্ধি বল আছে, ত্বরণ হবে মানে বেগ বাড়বে। ওকে, তাহলে নিচের দিকে বেগ বাড়বে, তাহলে বেগ ভি আগে যা ছিল, ভি কিন্তু চেঞ্জ হবে, আর ভি বাড়বে। ভি যদি বাড়ে, তুমি আমারে বলো কাহিনী, আমি তোমার হিন্ট দিচ্ছি। এই যে তাকাও, ভি যদি বাড়ে, এটা যদি বাড়তে থাকে, ভি যদি বাড়ে, দেখো 6 পাই ইটা হচ্ছে তরলের প্রকৃতি, তরল চেঞ্জ হচ্ছে না, এটা ফিক্সড। আর গোলকের ব্যাসার্ধ ফিক্সড। ভি যদি বাড়ে, তাহলে এফ কি হবে? এফ বাড়বে। তাহলে এফ আগে কত ছিল? 4 একক। তাহলে এখন একটু পরে কি 4 আছে? একটু পরে কি হয়েছে? এফ এর মানটা একটু পরে কি হয়েছে? বলো, একটু পরে কি হয়েছে? 10 বিয়োগ 2। এটা কেন বাড়লো না রে? ওজন কেন বাড়বে? ওজন তো একই। ইউ প্লবতা ফিক্সড, তাহলে এটা বাড়বে, জাস্ট এটা বাড়বে। তাহলে কত হলো? 5। এবার লব্ধি বল কত হলো? লব্ধি বল হলো 3। লব্ধি বল আছে কিনা? আছে। ঠিক আছে, লেখা বাদ দাও, আমি যা বলবো জাস্ট খালি পয়েন্ট টু পয়েন্ট বুঝবা। লব্ধি বল আছে, বল থাকলে কি হবে? ত্বরণ হবে। ত্বরণ হলে আবার কি হবে? বেগ বাড়বে। তাহলে বেগ আবার বাড়বে। বেগ বাড়লে সান্দ্র বলের মানটা বাড়বে। তাহলে সান্দ্র বলের মানটা, ওই যে তোমার কি বলছিলাম, পানির মধ্যে ডুবসাঁতার দিতেছো, ডুবসাঁতার দিতে থাকলে যত তুমি বেগ বাড়াবা, তত সান্দ্র বল বাড়বে। তাহলে বেগ বাড়বে, সান্দ্র বল বাড়বে। তাহলে বেড়ে এখানে হলো 7, এখানে হলো 7, এটা 2 ফিক্স, এটা 10। তাহলে এবার লব্ধি বল কত থাকলো? 10 থেকে 7, 8, 9, 9 বাদ, তাহলে লব্ধি বল 1। লব্ধি বল তাও আছে। তাহলে লব্ধি বল থাকলে ত্বরণ হবে, ত্বরণ হলে বেগ আবার বাড়বে, আবার বেগ বাড়বে। বেগ বেড়ে এটা হলো 8, এটা 2, আর এটা 10। এবার লব্ধি বল কত? নিট ফোর্স কত? 0। তাহলে লব্ধি বল 0 হয়ে গেছে। এফ নিট, এফ ইকুয়াল টু এম এ। এই নিট ফোর্স 0, তাহলে এ কত? ত্বরণ কত? এ কত? এও 0। তাহলে ত্বরণ 0, ত্বরণ নাই। তাহলে ত্বরণ নাই মানে বেগ ভি কনস্ট্যান্ট।
তাহলে বেগ তখন ভি কনস্ট্যান্ট, আর বাড়বে না, তাহলে সমবেগ হয়ে যাবে, সমবেগ প্রাপ্ত হবে। তাহলে একটা সময় গিয়ে কি হবে, সমবেগ প্রাপ্ত হবে। ত্বরণ হচ্ছিল কিন্তু প্রথমে বেগ বাড়ছিল 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 বাড়ছিল, একটা সময় গিয়ে বেগ সমবেগ হয়ে গেছে। এবার এই মার্বেলটাকে এবার গভীরতা যতই থাকুক, যত গভীরতা থাকুক, তাকে এবার আজীবন বাকি পথ সমবেগে যাইতে হবে। তাহলে প্রথম কিছুক্ষণ ধরো ত্বরণ হয়েছে, ত্বরণ হয়ে একটা সময় সে সমবেগ প্রাপ্ত হয়েছে। মানে ব্যাপারটা এরকম, ধরো এই মার্বেলটা এটা হচ্ছে তলদেশ, ঠিক আছে, এটা হচ্ছে তলদেশ লিকুইডের, এটা হচ্ছে লিকুইডের স্তরটা। তো ধরো মার্বেলটা এখান থেকে পড়তেছে, ধরো এখান থেকে যাচ্ছে, এখান থেকে। তাহলে এখানে বেগের মান ছিল ধরো, এখানে বেগের মান ছিল ধরো, প্রথমে বেগের মান ছিল 6, তার একটু পরে বেগের মান ধরো, বেগের মান কমবে, ঠিক আছে। অনেকে বলতে পারে ভাই বেগের মান কমবে মানে কি, যেমন ত্বরণ হচ্ছে, সরি না, বাড়বে, হ্যাঁ সরি, কমবে না, বাড়বে। ত্বরণ হলে তো বেগের মান বাড়বে। তাহলে বেড়ে 6 হলো, ধরো একটু পরে গিয়ে 6 হলো, 6 ছিল, একটু পরে গিয়ে হলো 7, তার একটু পরে গিয়ে এখানে হলো 8, একটু পরে গিয়ে এখানে হলো 8, বেগের মান বেড়ে হলো 8। এইবার তারপরে 8 8 আজীবন 8, এই যে সমবেগ প্রাপ্ত হয়ে গেছে। তাহলে প্রথমে কিছুক্ষণ বেগ বাড়ছে, বাড়তে 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 একটা সময় এই যে সমবেগ প্রাপ্ত হয়ে গেছে, এই যে সমবেগ, এটাই হচ্ছে প্রান্তবেগ। বুঝতে পারছো কিনা, এটাই হচ্ছে প্রান্তবেগ। অনেকে বলতে ভাই যদি প্রান্তবেগ প্রাপ্ত না হয়, এটা না হওয়ার অপশনই নাই। প্রান্তবেগ প্রাপ্ত না হওয়ার অপশনই নাই। তুমি বুঝো না হওয়ার অপশন যে নাই, তাকে হইতেই হবে। কারণ ত্বরণ হচ্ছে, ত্বরণ হলে বেগ বাড়বে, তো বেগ বাড়লে তো একটা সময় এটা বাড়বেই, বাড়তে 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 একটা সময় নিট ফোর্স কত করে দিবে, 0 করে দিবে। তাহলে বেগটা বাড়তে বাড়তে একটা সময় নিট ফোর্স 0 হবে, ঠিক আছে। এই অনেক কম হইলে সেটা তো আলাদা কথা, সেটা তো প্রান্ত বেগ প্রাপ্ত হওয়ার আগেই ধরো মারা গেছে, ঠিক আছে। প্রান্ত বেগ প্রাপ্ত হওয়ার আগেই টুপ করে পড়ে গেছে, মানে গভীরতা অনেক কম, সেটা আলাদা কথা। গভীরতার ব্যাপারটা ধরো যথেষ্ট গভীরতা আছে, তাহলে যথেষ্ট গভীরতা থাকলে তাকে এক সময় প্রান্তবেগ প্রাপ্ত হইতে হবে। তাহলে প্রান্তবেগের ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে। প্রান্তবেগের ব্যাপারটা বোঝা গেছে, বলো। গভীরতা যদি অনেক কম হয়, তাহলে মনে করো যে মানে প্রান্তবেগ প্রাপ্ত হওয়ার আগেই পড়ে গেছে, তলদেশে পৌঁছাই গেছে, তো এটা তো হবে না। ধরো যথেষ্ট গভীরতা আছে, তাহলে আমরা প্রান্তবেগের ব্যাপারটা বুঝছি। এবার সংজ্ঞাটা তাহলে একটু লিখে ফেলি, আমাদের বইয়ে একটু বড় করে সংজ্ঞাটা দেওয়া আছে, তো তারপরে আমরা একটু ছোট করে লিখি যে তরলের বা প্রবাহীর মধ্যে, তরলের বা প্রবাহীর মধ্যে কোন বস্তু অভিকর্ষের টানে ত্বরণ প্রাপ্ত হয়, কিন্তু একটা সময় সান্দ্র বলের জন্য লব্ধি বল, সান্দ্র বল বাড়তে থাকে, তখন লব্ধি বল 0 হয়। লব্ধি বল যদি শূন্য হয়, তাহলে বাকি পথ সে সমবেগে যাবে। তাহলে সান্দ্র বলের জন্য লব্ধি বল 0 হয় এবং সমবেগ প্রাপ্ত হয়, এই সমবেগকে, এই প্রাপ্ত সমবেগকে প্রান্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি বলে, ঠিক আছে। এর একটু গ্রাফটা তোমার দেখায়, অনেক সময় এমসিকিউতে আসে যে সময়ের সাথে এর গ্রাফটা কেমন হবে। এটা হচ্ছে ধরো ভি, এটা হচ্ছে টাইম টি, তাহলে সাথে সাথে কি প্রান্তবেগ প্রাপ্ত হবে? উত্তর হচ্ছে না। ধরো তুমি পানির উপর একটা বস্তুকে ফেলে দিছো, তাহলে বেগটা আস্তে আস্তে বাড়বে, প্রথমে বেগটা ধরো 0 থেকে আস্তে আস্তে বাড়বে,
তাহলে যে বেগটা বাড়ছে বাড়ছে বাড়ছে, বেগটা বাড়ছে, ত্বরণ হচ্ছে, বেগটা বাড়ছে বাড়ছে, একটা সময় গিয়ে ধরো এই যে এখানে গিয়ে সে অন্তবেগ বা প্রান্তবেগ প্রাপ্ত হয়ে গেছে, অর্থাৎ বেগটা তখন সমবেগ হয়ে গেছে। এই যে সমবেগ, তো এই বেগটাকে বলা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। এই যে এই বেগটা, এটা হচ্ছে ভিটি। টার্মিনাল ভেলোসিটিকে আমরা ভিটি দিয়ে লিখি। টার্মিনাল ভেলোসিটি প্রাপ্ত হইলো কখন? এই সময়, ধরো এই যে টি সময়, ঠিক আছে। তো এটাই হচ্ছে এর গ্রাফটা, টার্মিনাল ভেলোসিটির গ্রাফটা। এখন আমরা এই ভিটি এর হিসাব নিকাশটা দেখব। ভিটি এর হিসাবটা আমরা দেখব যে কিভাবে এটা হিসাব করা হয়। তো চলো ভিটি এর হিসাবটা একটু দেখি। প্রান্ত বেগের হিসাব, এটা লিকুইড, এর মধ্যে একটা গোলক বস্তু। ও আমরা কিন্তু এই যে টার্মিনাল ভেলোসিটিটা এটা গোলকের জন্য পড়তেছি, কারণ আমাদের স্টোকেসের সূত্রটা কার জন্য পড়া? গোলকের জন্য। তো এই কারণে এটাও কিন্তু গোলকের জন্য। তো এই হচ্ছে গোলক, এই হচ্ছে গোলক। তাহলে গোলকটার উপর ক্রিয়ারত বল, ওজন বল এমজি। গোলকের উপর ক্রিয়ারত বল, ওজন বল এমজি। উপরের দিকে প্লবতা ইউ। তাহলে প্লবতা সবসময় উপরে, এমজি সবসময় নিচে। এবার বস্তু যদি নিচের দিকে যায়, বস্তুর বেগটা যদি নিচের দিকে থাকে, ভি যদি নিচের দিকে থাকে, তাহলে তখন সান্দ্র বলটা কাজ করবে উপরের দিকে, অর্থাৎ গতির বিপরীত দিকে, ঠিক আছে। এই যে বস্তুটা, এই বস্তুটার ঘনত্ব, এর ঘনত্ব হচ্ছে, বস্তু মানে কি? গোলক। তাহলে বস্তুর ঘনত্ব এটা হচ্ছে সিগমা। আর তরলের ঘনত্ব এটাকে আমরা বললাম রো। আচ্ছা বলতো, বস্তুটা এটা উপরে উঠবে নাকি নিচে নামবে? এটা ডিপেন্ড করে কার উপর? বলতো, উপরে উঠবে নাকি নিচে নামবে? এটা ডিপেন্ড করে কার উপর? কোন দিকে যাবে এটা ডিপেন্ড করে কার উপর? বলো। ডেনসিটি, ঘনত্বের উপর। ইয়েস। যদি পানির ঘনত্ব বা লিকুইডের ঘনত্বের চেয়ে অবজেক্ট গোলকের ঘনত্বটা বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে নিচের দিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরছি কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। দ্যাট মিনস সিগমা ইজ গ্রেটার দেন রো, ঠিক আছে। সিগমা বেশি রো এর তুলনায়। যদি সিগমা কম রো এর তুলনায় হতো, তাহলে কিন্তু আবার উপরের দিকে যাইতো, তখন কিন্তু এটা উপরের দিকে যাইতো, তখন সান্দ্র বল আবার কাজ করতো নিচের দিকে। ওকে, তাহলে এবার প্রান্তবেগ যখন প্রাপ্ত হবে তখন নিট ফোর্স 0। তাহলে প্রান্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি যখন প্রাপ্ত হলে নিট ফোর্স এফ নিট হচ্ছে 0। আচ্ছা, নিট ফোর্সটা কি? নিট ফোর্সটা হচ্ছে, ধরো নিচের দিকে যাচ্ছে, এমজি বড় ধরলাম, মাইনাস ইউ মাইনাস এ। তাহলে নিট ফোর্স যদি 0 হয়, এটা যদি 0 হয়, 0 এমজি মাইনাস ইউ মাইনাস এফ। তাহলে একটা কাজ করি, ইউ আর এফটাকে এক পাশে নিয়ে আসি, আর এমজিটাকে এক পাশে নিয়ে যাই। ইউ আর এফটাকে এক পাশে নিয়ে যাবো, আর এমজিটাকে এক পাশে নিয়ে যাবো। তাহলে এফ প্লাস ইউ ইকুয়াল টু এমজি। ওকে, তাহলে এবার আসো হিসাব নিকাশ, সবাই এবার বোর্ডে তাকাও। এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। এই যে ভিটা তখন ভিটি, এই ভিটা তখন ভিটি, যখন প্রান্তবেগ প্রাপ্ত হয়ে যাবে, তাহলে দ্যাট ইজ ভিটি। এবার ইউ হচ্ছে প্লবতা। তো প্লবতা বলের হিসাবটা আমি বসাচ্ছি পরে, আগে এমজির হিসাবটা বসাই। সবাই একটু বোর্ডে তাকাও। এমজি, এম হচ্ছে বস্তুর ভর এম ইকুয়াল টু ঘনত্ব মানে রো ভি। তাহলে ঘনত্ব গুণ আয়তন, বাংলায় লিখলাম। বলতো এম ইকুয়াল টু কি লিখবো? রো লিখবো? রো নো, এম হচ্ছে বস্তুটার ঘনত্ব কত? সিগমা। তাহলে সিগমা আয়তন 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে এখানে এম বসাই দিলাম, এম ইকুয়াল টু সিগমা 4/3 পাই আর কিউব ইন্টু হচ্ছে জি। এবার আসো, ইউ হচ্ছে প্লবতা, ইউ বাংলা লিখি বস্তুর সম আয়তন, বস্তু যতটুকু তরল অপসারণ করে তার আয়তন বস্তুর আয়তনের সমান।
তাহলে বস্তুর সম আয়তন তরলের ওজন, তরলের ওজন। তাকাও এবার বোর্ডের দিকে তাকাও, বস্তুর সম আয়তন, আয়তনটা বস্তুর সমান, কিন্তু ওজনটা কার? ওজনটা তরলের। বুঝতে পেরেছ? তাহলে বস্তুর সম আয়তন তরলের ওজন, তাহলে বস্তুর সম আয়তন তরলের ভর ধরো এম প্রাইম ইন্টু জি। এবার এই এম প্রাইম ইকুয়াল টু কত হবে? এম প্রাইম কি? এম প্রাইম কি বস্তুর ভর? নো। এম প্রাইম কি বস্তুর ভর? নো। এম প্রাইম কি? তোমরা বলো। বস্তুর, বাংলায় বলো, আমার সাথে সাথে বলো, বস্তুর সম আয়তন তরল, বস্তুর সম আয়তন তরলের ওজন। তাহলে এম প্রাইম হচ্ছে বস্তুর সম আয়তন তরলের ভর। তাহলে চিন্তা করো, বস্তুর সম আয়তন, বোর্ডে তাকাও, 4/3 পাই আর কিউব, বস্তুর সম আয়তন, কিন্তু ভরটা কার? তরলের ভর। এম ইকুয়াল টু ঘনত্ব গুণ আয়তন, আয়তন নিছি, ঘনত্ব, ঘনত্ব হচ্ছে রো, কেন? তরলের ঘনত্ব তাই। ঘনত্ব হচ্ছে রো, কেন? তরলের ঘনত্ব তাই। বুঝছো এটা? বুঝছো? ওজন তাহলে গুণ দিতে হবে জি, তাহলে রো 4/3 পাই আর কিউব ইন্টু জি। সবাই বুঝছো? হাত তোলো, বুঝছো কিনা? প্লবতা, এটা 9 10-এ পড়া। বস্তুর সম আয়তন তরলের ওজন, তাহলে বস্তুর সম আয়তন, ওজন টাকার তরলের, সুতরাং তরলের ঘনত্ব রো। তাহলে বসাই এবার রো 4/3 পাই আর কিউব ইন্টু জি। এবার এই দুইটাকে ওই পাশে নিয়ে যাই, আমাদের টার্গেট ভিটি বের করা, 6 পাই ইটা আর ভিটি। এটাকে ওই পাশে নিয়ে গেলে 4/3 পাই আর কিউব কমন যায়, জিও কমন যায়, সিগমা মাইনাস রো। আমাদের বের করতে হবে ভিটি এর মানটা, ভিটি বের করতে হবে। তাহলে 4 পাই আর কিউব জি সিগমা মাইনাস রো ডিভাইডেড বাই 6 পাই ইটা আর। এবার কাটাকাটি, পাই পাই কাটা, ঠিক আছে? ভিটি এর সূত্র, অতএব ভিটি, ভিটি এর সূত্র দেখো 6, ও সরি সরি সরি, আরেকটা জিনিস আছে, 3 আছে, 3 লিখতে ভুলে গেছে। তাহলে এবার দেখো কাটাকাটি করে দেখো, 6 আর 4 2 দিয়ে কাটে, 2 দিয়ে কাটলে উপরে 2 আর নিচে 3, 3 × 9, তাহলে 2/9। উপরে আর কিউব আর জি, তাহলে উপরে আর স্কয়ার, তাহলে 2r স্কয়ার সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই আর কিউব আর, তাহলে আর স্কয়ার, জি থাকলো সিগমা মাইনাস রো, আর নিচে হচ্ছে ইটা, 9 ইটা। বুঝতে পারছো? নিচে কি? নিচে হচ্ছে 9 ইটা। তাহলে 2r স্কয়ার, একবারে লিখি, 2r স্কয়ার সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। এটাই হচ্ছে টার্মিনাল ভেলোসিটির সূত্র। বোঝা গেছে? এই হচ্ছে সূত্র। তাহলে এবার একটু পরিচয়গুলো জানি। আর কি? গোলকের ব্যাসার্ধ, জি অভিকর্ষ স্তর, ইটা তরলের সান্দ্রতা গুণাঙ্ক, সিগমা গোলকের ঘনত্ব, রো তরলের ঘনত্ব। কি বোঝা গেছে? সব বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? যদি এটা ধরো একটা লোহার মার্বেল বা কাচের মার্বেল, মানে ঘনত্ব বেশি লিকুইডের তুলনায়, এটা না হয়ে যদি বায়ু বুদবুদ হইতো, যার ঘনত্বটা লিকুইডের চেয়ে কম, তাহলে কি হইতো? তাহলে হিসাব খুব সিম্পল। তাহলে কি হইতো? তাহলে এরকম হইতো হিসাব, যদি সিগমার মান রো এর তুলনায় কম হয়, রো এর তুলনায় কম হয়, ধরো এই যে বায়ু বুদবুদ, ধরো এটা বায়ু বুদবুদ, এই যে লিকুইড, এবার বায়ু বুদবুদ, ভেতরে বাতাস, ওজন তো আছে অবশ্যই, তাহলে ওজন mg নিচের দিকে, ঠিক আছে? প্লবতা অলওয়েজ উপরের দিকে, প্লবতা এই অলওয়েজ উপরের দিকে। কিন্তু এবার যেহেতু এই যে এটার ঘনত্ব, এটার ঘনত্ব মানে ভিতরে বাতাস, তার ঘনত্ব সিগমা, আর তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব রো, রো, তাহলে এখানে সিগমার মানটা রো এর তুলনায় কম, তাহলে এবার তো নিচে যাবে না, উপরে যাবে। তাহলে বেগটা কোন দিকে? উপরের দিকে। তাহলে সান্দ্র বল কাজ করবে কোন দিকে? সান্দ্র বল কাজ করবে নিচের দিকে। তাহলে এর উপর সান্দ্র বল কাজ করবে নিচের দিকে। তাহলে এবার নিট ফোর্স, এবার অন্তবেগ বা প্রান্তবেগ প্রাপ্ত হইলে নিট ফোর্স 0, আর নিট ফোর্স 0 মানে কি? এবার এবার হচ্ছে ইউ ইকুয়াল টু, উপরে দেখো ইউ, আর নিচে হচ্ছে এফ প্লাস এমজি। তাহলে তখন কি হইতো? ইউ হচ্ছে প্লবতা, তো 4/3 পাই আর কিউব, ইউ প্লবতা বস্তুর সম আয়তন তরলের, তাহলে এটা রো
এটা রো, জি এটা হচ্ছে 6 পাই ইটা আর ভিটি, এম বস্তুর জন্য মানে গোলকের জন্য মানে বাতাসের গোলক, তাহলে বাতাসের ঘনত্ব হচ্ছে সিগমা, তাহলে সিগমা ইন্টু 4/3 পাই আর কিউব জি। তাহলে আমরা যদি আবারও ভিটি বের করতে চাই, ভিটি এটা যদি বের করতে চাই, তাহলে ভিটি যদি বের করতে চাই তাহলে এটাকে এই পাশে পাঠাবো, তো এটাকে এই পাশে পাঠিয়ে দিলে 4/3 পাই আর কিউব কমন গিয়ে রো মাইনাস সিগমা, রো মাইনাস সিগমা আর ডিভাইডেড বাই 6 পাই ইটা আর। কাটাকাটি করলে এবার ভিটি ইকুয়াল টু হবে 2r স্কয়ার, 2r স্কয়ার সরি জি মিস গেছে, 2r স্কয়ার পাই পাই কাটাকাটি 2r স্কয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। বলো তো ডিফারেন্সটা কোথায়? হোয়ার ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা ধরতে পারছো কিনা? সূত্রের ডিফারেন্সটা কোথায়? দাদা সিগমার মানকে উল্লেখ করা থাকবে, অবশ্যই অবশ্যই ঘনত্ব উল্লেখ করা থাকবে। বলো 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 বলো, কোথায় গেলা? হারাই গেলা কেন? বলো বলো বলো, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা ডিফারেন্সটা হচ্ছে সিগমা মাইনাস, মানে আগে ছিল সিগমা মাইনাস রো, এবার রো মাইনাস সিগমা, এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, সবসময় চিন্তা করবা বড় ঘনত্ব বিয়োগ ছোট ঘনত্ব। অথবা এই সূত্রের একটা তাৎপর্য আছে, সূত্রের একটা তাৎপর্য আছে। আমি তো তোমার দেখাই দিলাম যে বায়ু বুদবুদ হলে কি হবে, উল্টা হবে। এখানে বিয়োগটাই যে উল্টা হবে, এই যে এটার উল্টাটা হবে। তো তোমার দরকারও নাই, তুমি সবসময় এটা দিয়ে ম্যাথ করবে। আমি এটাকে বক্স করবোই না, ধরো এটাকে বক্স করার দরকারই নেই, আমরা এটাকেই বক্স করব। সবাই একটু বোর্ডে থাকো, বোর্ডে থাকো। আমরা এটাকে বক্স করছি, আমি যা জিজ্ঞেস করবো এখানে তাই কমেন্ট করবো, আমি দেখতে চাই। বলতো এই বেগটা আমরা ধরে নিছি কোন দিকে? কোন দিকে ধরে নিছি? নিচের দিকে। ওকে, সিগমার মান আমরা বসাবো, রো এর মান আমরা বসাবো। সিগমা বেশি, রো এর মান কম, তাহলে এখান থেকে ভিটি এর মানটা কি পাবো? মানটা কি পাবো? প্লাস পাবো না মাইনাস পাবো? এই সূত্র অনুযায়ী আমরা কি পাবো? ভিটি প্লাস পাবো। তাহলে প্লাস পাইলে আমরা কোন দিকে ধরে নিছি? নিচের দিকে। তাহলে প্লাস পাইলে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে যদি মানটা প্লাস আসে তাহলে কোন দিকে? নিচের দিকে। এবার এবার চিন্তা করো, এবার সিগমার মানটা রো এর তুলনায় কম, যদি আমরা মান বসাই, এই সূত্র দিয়ে হিসাব করি, হিসাব করলে এবার কি আসবে? এবার আসবে মাইনাস, তাই না? এবার আসবে মাইনাস, মাইনাস আসবে। আর সিগমার মানটা রো এর তুলনায় কম হলে কোন দিকে বস্তু কোন দিকে যাবে? তখন প্র্যাকটিক্যালি চিন্তা করো, কোন দিকে যাবে? উপরের দিকে। তাহলে এই সূত্র অনুযায়ী যদি মাইনাস আসে, মাইনাস আসে, তার মানে আমরা ধরছি কোন দিকে? এখানে এই সূত্র আবিষ্কার করছি মানে ডেরিভেশন করছি যখন, তখন আমরা বেগটাকে ধরে নিছি কোন দিকে? নিচের দিকে। তাহলে আমরা নিচের দিকে ধরে নিয়ে হিসাব করছি, করে দেখতেছি কি ভিটি এর মানটা মাইনাস আসলো, মাইনাস আসলো। তাহলে মাইনাস আসলে আমাদের চোখে আঙুল দিয়ে বুঝাই দিচ্ছে যে এই তুমি কোন দিকে ধরে নিছিলা? নিচের দিকে। দেখো মাইনাস আসছে, তার মানে তুমি যেদিকে ধরে নিছিলা সেদিকে না, তার বিপরীত দিকে। তাহলে তুমি ধরে নিছিলা নিচের দিকে, তাহলে তার বিপরীত দিকে কোনটা? উপরের দিকে। বুঝতে পারছো না পারো নাই? কত সহজ। তাহলে এই সূত্র অনুযায়ী যদি প্লাস আসে তাহলে আমরা যেটা ধরে নিছি সেটাই ঠিক, নিচের দিকে। আর এই সূত্র অনুযায়ী যদি মাইনাস চলে আসে তাহলে আমরা যেটা ধরে নিছি না এটা ঠিক না, নিচের দিকে যাচ্ছে না, তাহলে কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। বুঝতে পারছো? উপরের দিকে। আবার বলদের মতো এটা বলো না ভাই উপরের দিক হলে তো আমরা প্লাস ধরি, নিচের দিক হলে তো আমরা মাইনাস ধরি, এগুলো আবার বলো না। আমরা এখানে ধরছি কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে এই সূত্র অনুযায়ী প্লাস আসলে যা ধরছি তাই ঠিক, আর এই সূত্র অনুযায়ী যদি মাইনাস আসে তাহলে যা ধরছি তার উল্টাটা ঠিক। বুঝছো? গুড। তাহলে আমাদের মোটামুটি টপিক শেষ। কয়েকটা ম্যাথ করব, তারপর আর একটা সূত্র পড়বো। ঠিক আছে, তোমারে একটা সুন্দর একটা ম্যাথ করে। সুন্দর একটা ম্যাথ হচ্ছে, ধরো একটা বোতল, পানি ভর্তি বোতল, এই বোতলের মধ্যে কিছু ধুলাবালি নেওয়া হয়েছে, কিছু ধুলাবালি নেওয়া হয়েছে। বোতলের মধ্যে পানি আছে, বোতলের মধ্যে পানি আছে, বোতলের ছিপি আটকানো। এই যে একটা বোতল, বোতলে
ছিপে আটকানো বোতল কিন্তু একটা, আমরা আর একটা আঁকলাম, লাগতে পারে পরে। তো কি বলা হচ্ছে শোনো ভালো করে, এর মধ্যে পানি নেওয়া হয়েছে, নিয়ে এর মধ্যে কিছু ধুলাবালি দেওয়া হয়েছে, ধুলাবালি, ডাস্ট মেটেরিয়াল দেওয়া হয়েছে, দিয়ে ঝাঁকানো হয়েছে। ঠিক আছে, বোতলটা ঝাঁকানো হয়েছে। ঝাঁকানো হলে এই পানিটা পরিষ্কার পানি ঘোলা হয়ে যাবে না, তাই না? এবার অনেকক্ষণ আমি এটাকে রেখে দিছি, পাতন প্রক্রিয়া যেটা বলে। ঠিক আছে, অনেকক্ষণ রেখে দিছি। রেখে দিলে আমরা কি দেখবো, এর মধ্যে ধুলাবালি ছিল। এই যে এগুলা ধরো ধুলাবালি, ঠিক আছে, এগুলা হচ্ছে ধুলাবালি। ঠিক আছে, এবার অনেকক্ষণ ধরে এটাকে রেখে দিছি। রেখে দিলে আমি কি দেখতে পারবো, আমি দেখতে পারবো এই যে ধুলাবালির যে কণাগুলো, এই কণাগুলো এসে কোথায় জমা হয়েছে, নিচে জমা হয়েছে। আর উপরের পানিটা কি হয়ে গেছে, উপরের পানিটা স্বচ্ছ হয়ে গেছে। বলো, এটা দেখতে পারবো না? কিছুক্ষণ পরে, কত ঘন্টা রেখে দিয়েছি, ধরো 1 ঘন্টা রেখে দেওয়া হয়েছে, 1 আওয়ার রেখে দেওয়া হলো, রেখে দিয়ে পাতন করা হলো, পাতন প্রক্রিয়া 1 ঘন্টা রেখে দিই। 1 ঘন্টা পরে আমরা কি দেখতে পারবো, দেখতে পারবো যে ডাস্ট ম্যাটেরিয়াল গুলো সব নিচে এসে তলানি রূপে জমা হয়েছে, আর উপরে পানিটা স্বচ্ছ। এবার বলো, এই পানি তুমি খাইতে পারবা? এর মধ্যে কিন্তু ধুলাবালি দিছিলাম আমি, উপরে পানিটা স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে। না, খাবা না। কেন? বলবো যে ভাই এখানে ছোট 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 আরো ময়লা আছে, আরো ছোট 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 ধুলিকণা আছে, তাই না? পুরা কিন্তু বিশুদ্ধ হয় নাই পানিটা, বুঝছো? 1 ঘন্টা রেখে দাও, ঠিক আছে, 1 ঘন্টা। তুমি যদি আরো কম সময় রেখে দিতাম, ধরো 1 ঘন্টা থেকে 10 মিনিট, 10 মিনিটে দেখতে পারো আরো এখানে ধুলাবালি আছে, ঠিক আছে, ধুলাবালি এখানে ভেসে বেড়াচ্ছে আরো। কিন্তু 1 ঘন্টা দেখে দিবা, দেখবা যে নিচে অনেক বেশি জমা হয়েছে, কিন্তু তারপরেও ছোট 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 কিছু ধুলাবালি এখনো পানিতে ভাসতেছে, ছোট ছোট ধুলাবালি এখনো পানিতে ভাসতেছে, এটা দেখতে পারবা। হ্যাঁ, ম্যাক্সিমাম তলানির রূপে নিচে জমা হয়েছে, কিন্তু ছোট 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 কিছু ধুলাবালি ভাসতেছে উপরে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কত ব্যাসার্ধের ক্ষুদ্র কণাগুলো 1 ঘন্টা পরও পানিতে ভাসবে, মানে উপরে ভেসে থাকবে না, ভাসবে মানে এর ভেতরে থাকবে আর কি। ঠিক আছে, তলানি রূপে নিচে জমা হবে না। আর কি কি তথ্য দেওয়া আছে, সিগমা, আমরা তো ওই যে মানে সলিড ম্যাটেরিয়ালকে আমরা কি বলি, ঘনত্বটাকে কি দিয়ে লিখি, যে সিগমা দিয়ে। তো আমাদের এভাবে বলে দিচ্ছে যে রো ডাস্ট ম্যাটেরিয়ালের ঘনত্ব 1800 কেজি পার মিটার কিউব, আর রো ওয়াটার এটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, ইটা ওয়াটার 10 to the power minus 3 poise, 10 to the power minus 3 poise এটা দেওয়া আছে। আর একটা তথ্য দেওয়া আছে যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর কোনো তথ্য হয়তো লাগবে না। ঠিক আছে, বলো হিসাব করা যাবে? দাদা 100% তলানি পড়বে না, জীবনও না 100% তলানি পড়বে না, ছোট ছোট ধুলাবালি এখনো দেখবা ভাসবে, কিছুক্ষণ ভাসবে। ঠিক আছে, আণুবীক্ষণিক কিছু ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা দেখবা তাও ভাসতেছে। তাহলে এবার আসো, দেখো, দেখবা বড় বড় যে কণাগুলা, সেই কণাগুলো আগে নিচে পড়ে যাবে। কেন? কারণ বড় বড় যে কণাগুলা তাদের প্রান্তবেগটা বেশি। ছোট ছোট যে কণাগুলা যত ছোট হবে তার প্রান্তবেগ তত কম হবে। কেমনে? প্রান্তবেগের সূত্রটা কি? প্রান্তবেগের সূত্রটা হচ্ছে ভিটি ইকুয়াল টু 2 পাই স্কয়ার সিগমা মাইনাস রো জি ডিভাইডেড বাই 9 ইটা, তাই? দেখো, ডাস্ট ম্যাটেরিয়াল গুলার ঘনত্ব আমি জানি, ওয়াটারের ঘনত্ব জানি, অর্থাৎ সিগমা জানা, রো একই, জি এর মান একই, ইটার মান একই, আর এর মানগুলোই আলাদা। আর ভিটি এর সাথে আর এর সম্পর্ক বর্গের সমানুপাতিক। তাহলে কোন কণাগুলো আগে তলানি রূপে নিচে গিয়ে পড়বে? আগে নিচে গিয়ে পড়বে। বলো কোন কণাগুলা আগে নিচে গিয়ে পড়বে? যার ব্যাসার্ধ বেশি, অর্থাৎ বড় বড় যে কণাগুলা, আর বেশি যার, সে আগে গিয়ে নিচে পড়বে। তাহলে যার আর কম সে দেরিতে গিয়ে পড়বে।
তাহলে আমাদের দেখতে হবে 1 ঘন্টার মধ্যে কারা কারা যাইতে পারে নাই, 1 ঘন্টার মধ্যে কোন কোন ব্যাসার্ধের কণাগুলা যাইতে পারে নাই, বা 1 ঘন্টার মধ্যে কত ব্যাসার্ধের কণাগুলা তলানির উপরে নিচে পড়ছে। বুঝছো? এটা কত সেন্টিমিটার, দূরত্বটা কত সেন্টিমিটার, মানে বোতলের হাইটটা 10 সেন্টিমিটার। কতক্ষণ রেখে দিছি আমি? 1 ঘন্টা রেখে দিছি। তাহলে একেবারে একেবারে কি রে ভাই, মেসেঞ্জারে ঠুক 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 করতেছে কেন এত? তাহলে আবার ওকে, তো দেখো যেটা বলতেছিলাম যে আমরা ধরে নিই একেবারে সবচেয়ে উপরের যে কণাটা, ঠিক আছে, সবচেয়ে উপরের যে কণাটা, ধরো আমরা কোন কণার হিসাব করবো এখান থেকে, যে কোন কণার হিসাব করবো যে এইখান থেকে ধরো একটা কণা যাবে। কেন এখান থেকে? ভাই এখানে যে কণাগুলা ছিল, এখানে যে কণাগুলা ছিল তারা তো আগেই যাবে, ঠিক আছে, তারা তো আগেই যাবে। আমি মনে করো বললাম যে সাপোজ ধরো একটা দরজা আছে, দরজার সামনে অনেকজন ধরো বাচ্চা কাচ্চা তোমরা আসো, তা আমি এখন বললাম যে সবাই ঢোকো, দৌড় দিয়ে ঢোকো, আমি সবাই ঢুকলে দরজাটা আটকাই দিব। তা আমি কার জন্য ওয়েট করব? কার জন্য ওয়েট করব? একেবারে পিছনে যে আছে তার জন্য ওয়েট করবো না, একেবারে দূরে যে আছে তার জন্য ওয়েট করবো না, সে ঢুকে গেলে তারপর আমি দরজাটা আটকাবো। তাহলে ব্যাপারটা এরকম চিন্তা করতে হবে, ধরো এখানে যে কণাগুলো আছে সেগুলো তো আগে আগে চলে যাবে, কিন্তু সবচেয়ে দেরিতে যাওয়ার সম্ভাবনা আছে কোন কোণাটা? এই কোণাটা। তাহলে আমি এরে নিয়ে হিসাব করবো আর কি, ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমরা ধরে নিই এখান থেকে নিচে গিয়ে পৌঁছাবে, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? 10 সেন্টিমিটার। কত ঘন্টা? 1 ঘন্টা। কিভাবে যাবে? সমবেগে, প্রান্তবেগ, ঠিক আছে, প্রান্তবেগ নিয়ে যাবে। তো প্রান্তবেগ ধরো আমি ধরে নিলাম, ধরো যে একেবারে উপর থেকে এখান থেকেই প্রান্তবেগ নিয়ে যাচ্ছে, এটা ধরে নিলাম, এইভাবে হিসাব করবো আর কি। তাহলে প্রান্তবেগ নিয়ে যাচ্ছে, তাহলে প্রান্তবেগটা সমবেগ, তাহলে সমবেগের সূত্র এস ইকুয়াল টু ভিটি, তাহলে এটা এই যে টার্মিনাল ভেলোসিটি ভিটি। তাহলে আসো আমরা একটু বের করি। এস এর মান 10 সেন্টিমিটার, 10 × 10⁻² মিটার। ভিটি এর মানটা বের করব, টি এর মানটা 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে ভিটি এর মানটা পেয়ে যাব 10 × 10⁻² ডিভাইডেড বাই 3600। তাহলে টার্মিনাল ভেলোসিটিটা আসতেছে 2.777 × 10⁻⁵ এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি ভিটি। এবার ভিটি এটা ইকুয়াল টু 2r² সিগমা মাইনাস রো। ভাই এটাই তো সিগমা, রো ডাস্ট, এটাই তো সিগমা, এটাই সিগমা। তাহলে সিগমা মাইনাস রো জি ডিভাইডেড বাই 9 এটা। তাহলে 2.777 × 10⁻⁵ 2r², আর এর মানটা আমরা বের করব। সিগমা 1800 মাইনাস 1000, জি এর মান 9.8 ডিভাইডেড বাই 9 × 10⁻⁻3, তো তাকে 10 দিয়ে ভাগ, তার মানে 10⁻⁻4 এত পয়েস। তাহলে 2.777 এক্সপোনেনশিয়াল ফাংশন -5 গুণ 9 এক্সপোনেনশিয়াল ফাংশন -4 ভাগ 2 গুণ 9.8 আবার ভাগ 800, ঠিক আছে। এবার r² এর মান পাইছি, এবার রুট অ্যান্সার। অতএব r ইকুয়াল টু 1.26 × 10⁻⁻6 মিটার। যে ক্ষুদ্র আণুবীক্ষণিক কণাগুলো থাকবে যাদের ব্যাসার্ধ এর চেয়ে তাকাও যাদের ব্যাসার্ধ এর চেয়ে বেশি হবে তারা আগেই দৌড় দিছে। যাদের ব্যাসার্ধ মানে যে সকল কণাগুলো ধরো এখান থেকে যাচ্ছিল, এখান থেকে নিচে পড়তেছিল, যে সকল কণাগুলো এখান থেকে নিচে পড়তেছিল, যাদের ব্যাসার্ধ এর চেয়ে কম হবে তারা এখনো উপরে ভাসতেছে, এখনো তলানিতে পৌঁছাইতে পারেনি। বুঝতে পেরেছ? ক্লিয়ার? কারণ ব্যাসার্ধ বেশি হলে প্রান্তবেগ বেশি, ব্যাসার্ধ বেশি হলে প্রান্তবেগ বেশি, তাহলে তাড়াতাড়ি বুঝে গেছে। অনেক একজন বছর বুঝি নাই, বলো আমরা কি করলাম, এখান থেকে প্রান্তবেগটা নিলাম, প্রান্তবেগের মানটা বসালাম, বসায় আর এর মানটা আমরা বের করলাম।
আর এর মান আমরা বের করলাম, সেই আর এর মানটা কার আর? এই যে এখান থেকে যে কণাটা গেছে তার আর, যে কণাটা গিয়ে 1 ঘন্টার মধ্যে পৌঁছাইতে পারবে। বুঝো, এখান থেকে যে কণাটা গিয়ে কয় ঘন্টার মধ্যে পৌঁছাইতে পারবে? 1 ঘন্টার মধ্যে পৌঁছাইতে পারবে, তার ব্যাসার্ধ আরটা আমরা বের করলাম। তাহলে তুমি আমারে বলো, এর চেয়ে কম যাদের ব্যাসার্ধ তাদের কি অবস্থা বলো? ব্যাসার্ধ বেশি হলে প্রান্তবেগ বেশি, ব্যাসার্ধ কম হলে প্রান্তবেগ কম। তাহলে যাদের ব্যাসার্ধের মান এর চেয়ে কম, তারা তো পৌঁছাইতে পারে নাই এখনো, তারা তলানিতে পৌঁছাইতে পারে নাই। কই ভাসতেছে? এই যে উপরে ভাসতেছে, এই জায়গায় ভাসতেছে, এখনো এখানে 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 ভাসতেছে, এখনো পৌঁছাইতে পারে নাই। আর তাহলে যাদের ব্যাসার্ধ এর চেয়ে বেশি, তারা আগেই চলে গেছে, আগেই পৌঁছাই গেছে, বড় বড় কণাগুলো আগেই পড়ে গেছে। এবার বুঝছো? এবার বুঝছো? আমি বের করলাম 1 ঘন্টার মধ্যে যারা পৌঁছাইতে পারবে তাদের ব্যাসার্ধ কত, অ্যাটলিস্ট তাদের ব্যাসার্ধ এত। তো এর চেয়ে বড় ব্যাসার্ধের কণাগুলো আরো আগে পৌঁছাই গেছে, 1 ঘন্টার আরো আগে। তুমি ঝাঁকাইছো না, ঝাঁকায় রাখার সাথে সাথে কিছু কণা পড়ে গেছে নিচে, তাই না? বড় বড় কণাগুলো তো আগেই পড়ে গেছে। আমি বের করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছাইতে পারবে যারা, তাদের ব্যাসার্ধ কত, ন্যূনতম ব্যাসার্ধ আর কি। তাহলে যাদের ব্যাসার্ধ ন্যূনতম মানটা এত বা এর চেয়ে ধরো বেশি, তারা তো আগেই চলে গেছে। আর যাদের ব্যাসার্ধের মান এইটা, তারা পৌঁছাইতে পারবে। কিন্তু যাদের ব্যাসার্ধের মান এর চেয়ে কম, তারা তো 1 ঘন্টার মধ্যে পৌঁছাইতে পারে নাই। তাহলে তাদের জন্য কি করা লাগবে? আরো কিছুক্ষণ রাখো, আরো কিছুক্ষণ রাখো, তারপরে গিয়ে পৌঁছাবে। এবার বুঝছো? আশা করি বুঝছো। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছিল, কত ব্যাসার্ধের ক্ষুদ্র কণাগুলো 1 ঘন্টা পরও পানিতে ভাসবে। তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার কিন্তু এটা না, অ্যান্সার হবে লেস দেন, আর এর মান লেস দেন 1.26 ইন্টু 10⁻⁻6 মিটার। অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে ভাই, একদম লাস্টের মলিকিউলটা যদি বড় হতো, আরে ভাই বড় হলে তো গেছেই, এখানে বড় আছে, ছোট আছে, আরো ছোট আছে। ঠিক আছে, এই যে বড় আছে, ধরো এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, ছোট একটা আছে, এই যে এইটা মাঝখানেরটা ব্যাসার্ধ ধরো আমরা এটা বের করছি। তাহলে এর চেয়ে বেশি ব্যাসার্ধ, এই তো আরো আগে পৌঁছে গেছে। এর চেয়ে কম ব্যাসার্ধ, ও এখনো পৌঁছতে পারে না। ওকে, ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। এবার চলো একটা ছোট্ট ম্যাথ করি, বোর্ডে আসা ম্যাথ, বরিশাল বোর্ডে আসা। বলা হচ্ছে দুটি গোলক প্রান্তিক বেগে তারপিন তেলের তলায় গিয়ে পড়লো। একটা পাত্রে ধরো তারপিন তেল আছে, তার তলায় গিয়ে পড়লো। বড় গোলকটি বড় গোলকটি 3 সেকেন্ডে 21 সেন্টিমিটার পথ অতিক্রম করে। প্রান্ত বেগে 3 সেকেন্ডে 21 সেন্টিমিটার পথ অতিক্রম করে। প্রান্ত বেগ মানে সমবেগ, সমবেগের সময়ে অতিক্রান্ত পথ দেওয়া আছে, এস ইকুয়াল টু ভিটি, প্রান্ত বেগ বের করে ফেলতে পারবো। ধাতব পদার্থের ঘনত্ব আমাদের বলে দিয়েছে 4 × 10⁻³ কেজি পার মিটার কিউব। তেলের ঘনত্ব 8.9 × 10⁻² কেজি পার মিটার কিউব। বড় গোলকের ব্যাস, বড় গোলকের ব্যাস 6 সেন্টিমিটার এবং তারপিন তেলের সান্দ্রতাঙ্ক, ইটার মান দেওয়া আছে তারপিন তেলের সান্দ্রতাঙ্ক, ইটার মান দেওয়া আছে
1.5 ইন্টু 10⁻⁻2 এত প্যাসকেল পার সেকেন্ড। ঠিক আছে, দেখো এটাও কিন্তু একই একক। ঠিক আছে, একই একক, এসআই একক। এখন আমাদের কি বের করতে হবে? দুটো কোশ্চেন। এক, বড় গোলকের উপর প্রযুক্ত সান্দ্র বল। বড় গোলকের উপর প্রযুক্ত সান্দ্র বল। ভাই বোর্ডে এত সহজ ম্যাথ আসলে ভালো লাগে বলো তো? সব দেওয়া আছে, সূত্র খাটাইতে বলতেছে। আর ছোট গোলকের ব্যাস 4 সেন্টিমিটার হলে কোন গোলকটি আগে পড়বে? ছোট গোলকের ব্যাস 4 সেন্টিমিটার হলে কোন গোলকটি আগে পড়বে? কোন গোলকটি আগে পড়বে, আগে পৌঁছাবে? বলো, পারবো না? পারবো কি না? দুটি গোলকের প্রান্তিক বেগে তারপিন তেলের তলায় গিয়ে পড়লো, ভালো কথা। বড় গোলকটির 3 সেকেন্ডে 21 সেন্টিমিটার পথ অতিক্রম করে। তাহলে 1 নম্বর আসো, টি দেওয়া আছে 3 সেকেন্ড, এস 21 সেন্টিমিটার। তাহলে প্রান্তিক বেগ এখান থেকে পেয়ে যাবো ভিটি। ভিটি এস ইকুয়াল টু ভিটি বা ভিটি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। তাহলে 21 গুণ 10⁻⁻2 ডিভাইডেড বাই 3। তাহলে 21 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 ডিভাইডেড বাই 3। 7 ইন্টু 10⁻⁻2 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভিটি। বড় গোলকের উপর সান্দ্র বল এফ, এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভিটি। 6 পাই, ইটার মানটা 1.5 ইন্টু 10⁻⁻2, তারপরে আর এর মান আর 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 কই ব্যাসার্ধ কই? বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, সরি ব্যাস। তাহলে ব্যাসার্ধ আর, আর এর মান হবে এর অর্ধেক 3 সেন্টিমিটার, 3 ইন্টু 10⁻⁻2 আর 7 ইন্টু 10⁻⁻2 দিয়ে এখান থেকে এফ এর মানটা বের করে নেবা, শেষ। বুঝতে পারছো? আর কোন গোলকটা আগে পৌঁছাবে একটু আগে কিন্তু হয়ে গেছে হিসাব। ভি এর সাথে আর এর সম্পর্ক বর্গের সমানুপাতিক, ভিটি সমানুপাতিক আর স্কয়ার। তাহলে যার ব্যাসার্ধ বেশি সে আগে পড়বে। তো এর ব্যাস কত? এর বড় গোলকের ব্যাস কত? 6 সেন্টিমিটার, ছোট গোলকের 4 সেন্টিমিটার। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ বেশি, বড় গোলকটা আগে নিচে পড়বে, বড় গোলকটা গিয়ে আগে নিচে পড়বে। কথা কি বুঝছো? তাহলে ভিটি এটা ইকুয়াল টু 2 আর স্কয়ার সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। দেখো দুটো গোলকের ক্ষেত্রে, দুটো গোলক কিন্তু তারপিন তেলের মধ্যে দিয়ে পড়তেছে। তাহলে দুটা গোলকের ক্ষেত্রে রো তারপিন তেলের ঘনত্ব। দুইটা গোলক একই রকম ধাতব গোলক, সিগমা একই। তারপিন তেলের ইটার মান দুই গোলকের জন্যই একই, দুইটা গোলকই তারপিন তেলের মধ্যে দিয়ে পড়তেছে। জি এর মান একই, শুধু ব্যাসার্ধ আলাদা। তাহলে ভিটি এর সাথে আর এর সম্পর্ক বর্গের সমানুপাতিক, আর এর সম্পর্ক বর্গের সমানুপাতিক। তাহলে ভিটি বড় গোলকের জন্য 1, ভিটি ছোট গোলকের জন্য 2। তাহলে r1 স্কয়ার ডিভাইডেড বাই r2 স্কয়ার। এবার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে 3 আর 2 অর্ধেক অর্ধেক। তারপর 3 3 9, 2 2 4। তাহলে অনুপাত হচ্ছে 9:4। VT1 বড় গোলক, VT2 ছোট গোলক, এদের অনুপাত হবে 9:4। তাহলে VT1 গ্রেটার দেন VT2। তাহলে বড় গোলকটা আগে গিয়ে পৌঁছাবে, শেষ। বুঝতে পারছো? বড় গোলকটা আগে গিয়ে পৌঁছাবে। বেগের মান চাইলে বেরও করা যায়, যেহেতু সব তথ্য দেওয়া আছে। তুমি চাইলে দুটো বেগের মান আলাদা আলাদা করে বের করতে পারো। এখানে বইতে বের করছে, ঠিক আছে? এখানে বইতে বেগের মানটা বের করছে। কেন বের করছে? হুদাই দরকার ছিল না, ঠিক আছে? কোনো দরকার ছিল না। এই যে এখানে ভিটি বড় গোলকের জন্য এটা তো জানা আছে, তো এটা যেহেতু জানা আছে ওই মানটা এখানে বসাইছে, VT1 এর মানটা বসাইছে, দেন আবার VT2 বের করছে। তো দরকার নাই, আমরা তো অনুপাত জানতেছি। আমাদের তো বলছে যে কোনটা আগে পৌঁছাবে, আমরা অনুপাত দিয়ে করে ফেলবো। আমার কাছে এটাই ভালো লাগলো। তাহলে পারা যাবে তো, এই সূত্রের ম্যাথগুলো পারা যাবে। এবার আসো ছোট্ট একটা টপিক, এখান থেকে রিটেন কোশ্চেন তেমন আসে না, আমাদের সময় এটা ছিল না, পরবর্তীতে অ্যাড করছে। সেটা হচ্ছে রেনল্ডের সূত্র। রেনল্ডের সূত্র একটা ছোট্ট টপিক। সেটা হচ্ছে কি, দেখো প্রবাহ, কোন তরলের প্রবাহ
ধরো একটা নদীতে পানির প্রবাহ বা একটা নলের মধ্য দিয়ে পানির প্রবাহ, এই পানির প্রবাহগুলো কেমন হইতে পারে? পানির প্রবাহ হইতে পারে সমপ্রবাহ, তারপর অসম প্রবাহ মানে ইউনিফর্ম, নন ইউনিফর্ম প্রবাহ। সমপ্রবাহ মানে কি? সমপ্রবাহ মানে হচ্ছে পানির মানে স্রোতের বা বেগের যে মানটা সবসময় একই, কিন্তু যদি বেগের মানটা একটু বেশি, আবার কিছু সময় পরে বেগের মান কম, পানির স্রোতের বা বেগের মান কম, তাহলে সেটা হচ্ছে নন ইউনিফর্ম। ইউনিফর্ম মানে সব জায়গায় একই একই মানে একইভাবে প্রবাহিত হচ্ছে একই বেগে, এটা ইউনিফর্ম। আর যদি বেগের মান চেঞ্জ হয় তাহলে সেটা নন ইউনিফর্ম। তারপরে স্থির প্রবাহ আর অস্থির প্রবাহ। স্থির প্রবাহ আর অস্থির প্রবাহ হচ্ছে কি, ধরো এটা হচ্ছে লিকুইড, এই লিকুইডের এই জায়গা, লিকুইড কণার মলিকিউলের বেগ যা, এই জায়গাতেও বেগ তাই, এই জায়গাতেও বেগ তাই, এই জায়গাতেও বেগ তাই, এই জায়গাতেও বেগ তাই, সব জায়গায় কণাগুলোর বেগ একই রকম, তাহলে সেটা স্থির প্রবাহ। কিন্তু এই জায়গাটার কণার বেগ একটু বেশি, এই জায়গাটার কণার বেগ একটু কম, মানে এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে অস্থির প্রবাহ। তারপরে আসো প্রবাহকে আর একটু ভাগ করা যায়, সেটা হচ্ছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, সমরেখ বা শান্ত প্রবাহ, বা ইংরেজিতে যেটাকে বলা হয় স্ট্রিমলাইন প্রবাহ, আর আরেকটা হচ্ছে বিক্ষিপ্ত বা অশান্ত প্রবাহ, যেটাকে বলা হয় টার্বুলেন্ট প্রবাহ। তো এই জিনিসটা আমরা একটু দেখাই। একটা হচ্ছে শান্ত প্রবাহ, শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ, ধারারেখ প্রবাহ, ঠিক আছে, শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। এটার আরেকটা যেন কি নাম আছে আমি ভুলে গেলাম, দাঁড়া একটু দেখি, আরেকটা নাম আছে স্রোতরেখ প্রবাহ। সমরেখ, ধারারেখ, সমরেখ, নিচে লিখি সমরেখ বা স্রোতরেখ, স্রোতরেখ প্রবাহ, ঠিক আছে। ইংরেজিতে এটাকে বলা হয় স্ট্রিমলাইন প্রবাহ, STREAM, স্ট্রিমলাইন মোশন। তো স্ট্রিমলাইন মোশন কেমন, আমি একটু চিত্র এঁকে দেখাই। ধরো এই হচ্ছে কোন একটা নলের মধ্য দিয়ে ধরো পানি প্রবাহিত হচ্ছে, তাহলে এগুলো ধরো লিকুইডের কয়েকটা স্তর, লিকুইডের কয়েকটা স্তর। এই স্তরে প্রবাহগুলা প্যারালাল থাকবে, এই যে কণার প্রবাহগুলা এরকম প্যারালাল, কণাগুলার বেগের মান একই এবং দিকও থাকবে একই, কণাগুলার বেগের মান একই এবং দিকও থাকবে একই। শান্ত প্রবাহ, শান্ত প্রবাহ এবং প্যারালাল থাকবে, ঠিক আছে। বেগের মান একই থাকবে, দিকও একই থাকবে, সমান্তরাল থাকবে, তাহলে এটা শান্ত প্রবাহ। এটা কিন্তু এর এই আকৃতির হতে পারে, এরকমও হতে পারে, আবার ধরো এরকমও হতে পারে। ধরো একটা নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, নলটা ধরো এরকম বাঁকা, নলটা ধরো এরকম বাঁকা, এটা হচ্ছে শান্ত প্রবাহ, ঠিক আছে। আর অশান্ত প্রবাহ 2 নম্বর, অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহ আমরা এতক্ষণ এই যে আলোচনাগুলো করছি সেগুলো কিন্তু সব শান্ত প্রবাহের জন্য। এই যে টার্মিনাল ভেলোসিটি বা স্টোকসের সূত্র, এগুলো কিন্তু সব স্ট্রিমলাইন প্রবাহের জন্য। আর অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ এটাকে বলা হয় টার্বুলেন্ট প্রবাহ, তাই না? হ্যাঁ, টার্বুলেন্ট, টার্বুলেন্ট মোশন। এখানে কি হবে, এখানে কণাগুলার বেগ, অশান্ত প্রবাহিত কণাগুলার বেগ সমান্তরাল থাকবে না, বেগের মান ও দিক সবসময় একই থাকবে না, কি হবে, বিক্ষিপ্ত হবে, ঘূর্ণির সৃষ্টি করবে, পরস্পরের সাথে প্যারালাল থাকবে না। তাহলে আমি একটু এঁকে দেখাই। ধরো এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে, তো কণাগুলার বেগ থাকবে এরকম, এই কণাটা এইদিকে যাচ্ছে, এই কণাটা এইদিকে যাচ্ছে, এখানে যে কণাটা সেটা এইদিকে যাচ্ছে, এখানে যে কণাটা সেটা এইদিকে যাচ্ছে, মানে এক একটা কণা এক এক দিকে যাচ্ছে, বেগের মান এবং দিকের কোনো ঠিক নাই, অনেক সময় ঘূর্ণির সৃষ্টি করবে, ঠিক আছে, মানে বিক্ষিপ্ত স্রোত। ধরো মানে উদাহরণ হিসাবে যদি বলি তাহলে সমুদ্রের পানির স্রোত, সমুদ্রের পানির স্রোত, তারপর নদীর, অশান্ত নদীর পানির স্রোত, ঠিক আছে। পুকুরের পানি হচ্ছে ধরো এইভাবে প্রবাহিত হয়, বা কোন একটা ধরো নালার পানি,
ঠিক আছে, সেগুলো তো ধরো অশান্ত প্রবাহ হয়, কিন্তু খুব শান্তভাবে ধরো প্রবাহ হচ্ছে, এটা হচ্ছে শান্ত প্রবাহ। আর যখন মানে মানে স্রোত বা ঘূর্ণির সৃষ্টি করবে, তাহলে সেটা হবে অশান্ত প্রবাহ। কি কথা বুঝছি? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে আমরা এখানে একটু লিখে রাখি প্রবাহীর স্তরগুলা, মানে সংক্ষেপে লিখে রাখি। প্রবাহীর স্তরগুলা পরস্পরের সমান্তরাল না, কিন্তু এক্ষেত্রে সমান্তরাল, পরস্পর সমান্তরাল নয়, পরস্পর সমান্তরাল নয়, সমান্তরালে চলে না, আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি করে। ঠিক আছে, আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি করে। আর এই ক্ষেত্রে ধারারোধ প্রবাহ গতিপথ সরল বা বক্র হতে পারে, গতিপথ সরল বা বক্র হতে পারে, কিন্তু বেগের মান অধিক একই রকম থাকবে, সমান্তরাল থাকবে, বেগের মান সেম থাকবে এবং স্তরগুলো সমান্তরাল, স্তরগুলো সমান্তরালে থাকবে, সমান্তরালে থাকবে। ঠিক আছে, তো এবার আসো আমাদের পড়তে হবে রেনল্ডের সূত্র। রেনল্ডের সূত্র কি? রেনল্ডের সূত্র হচ্ছে, ধরো কোন নলের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তো একটা রেনল্ড নাম্বার আছে। যখন বেগের মানটা কম থাকবে, ভালো করে শোনো, যখন বেগের মান কম শান্ত প্রবাহ, বেগের মান যখন বেশি তখন অশান্ত প্রবাহ। তুমি নিজে একটু দেখো তো, একটা পাইপের মধ্য দিয়ে, একটা নলের মধ্য দিয়ে পানি আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে, ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু শান্ত প্রবাহ সৃষ্টি করবে। কিন্তু ওই নলের মধ্য দিয়ে পানির স্রোত অনেক বেশি, ধরো মনে করো পাইপ, পানি পানি প্রবাহের যে পাইপ, এর মধ্য দিয়ে পানির স্রোত অনেক বেশি, তখন কি সমান্তরালে প্রবাহিত হবে স্তরগুলা? না, তখন কি হবে, এরকম ঘূর্ণির সৃষ্টি করবে, তখন পাইপের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে বা বাড়ি খেতে খেতে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে অশান্ত প্রবাহ। তাহলে বেগের সাথে একটা সম্পর্ক আছে। তাহলে বেগের মান বাড়তে থাকলে, ঠিক আছে, বেগের মান বৃদ্ধি পেতে থাকলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহের দিকে যাবে। বেগের মান বৃদ্ধি পেতে থাকলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহের দিকে যাবে। এবার এই বেগের মানটা ধরো বাড়তে 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 একটা নির্দিষ্ট মান আছে, যে মানটা ধরো একটা পাইপের মধ্য দিয়ে বেগের মানটা বাড়তে 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 একটা বেগের মানটাকে এটাকে অতিক্রম করে গেলে শান্ত প্রবাহ হয়ে যাবে অশান্ত প্রবাহ। তাহলে ন্যূনতম যে বেগটাকে অতিক্রম করলে শান্ত প্রবাহটাকে অশান্ত হয়ে যাবে, শান্ত প্রবাহটা অশান্ত হয়ে যাবে, সেই বেগটাকে বলা হচ্ছে সংকট বেগ। তা আমরা রেনল্ডের সূত্র দিয়ে সেই সংকট বেগের মানটা বের করতে পারবো। কথা কি বুঝতে পারছো? ধরো কোনো একটা পাইপের মধ্য দিয়ে পানি শান্ত প্রবাহ হচ্ছে, আমি একটু বেগের মান বাড়ালাম, তাও শান্ত, বেগের মান আরেকটু বাড়ালাম, তাও শান্ত, বেগের মান আরেকটু বাড়ালাম, অশান্ত প্রবাহ। তাহলে বেগের মান বাড়াইতে থাকলে শান্ত প্রবাহ একসময় কি হয়ে যাবে, অশান্ত হয়ে যাবে। তাহলে বেগের মান বাড়াইতে 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 যে মানটাকে অতিক্রম করে গেলেই শান্ত প্রবাহ অশান্ত হয়ে যাবে, সেই বেগটাকেই বলা হচ্ছে সংকট বেগ। তাহলে একটু হেডিংটা লিখে ফেলো, সংকট বেগ ও রেনল্ডের সূত্র। রেনল্ডের সূত্র, সংকট বেগ ও রেনল্ডের সূত্র। তাহলে ধরো একটা পাইপ, এটা একটা পাইপ, এই পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তাহলে পানির বেগের মানটা বাড়তে থাকলে একটা সময় কি হয়ে যাবে, একটা সময় গিয়ে অশান্ত হয়ে যাবে। তাহলে আমরা একটু সংজ্ঞাটা লিখি আগে, সংকট বেগের সংজ্ঞাটা একটু লিখি। তরল প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ততে পরিণত হয়। বেগের এই নির্দিষ্ট সীমান্ত মানকে তরলের প্রবাহ বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে, একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়। শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়।
বেগের এই সীমাস্থ মানকে সংকট বেগ বলে। সংকট হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, তাই না? সংকট বেগ বলে। তো ক্রিটিক্যাল ভেলোসিটি এটাকে আমরা ভিসি দিয়ে প্রকাশ করি, ভিসি। এই সংকট বেগের মানটা আমরা বের করব। তো রেনল্ড এবার বলতেছে, যেমন স্টোকসের সূত্র, স্টোকস বলছে কথাবার্তা, এবার রেনল্ড বলতেছে এই সংকট বেগ, তরলের এই সংকট বেগ, এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক, তরলের সান্দ্রতাঙ্কের সমানুপাতিক, সান্দ্রতাঙ্ক ইটা এর সমানুপাতিক, ইটা এর সমানুপাতিক, ঠিক আছে? আর 2 নম্বর, ঘনত্বের ব্যস্তানুপাতিক, ঘনত্বের রো এর ব্যস্তানুপাতিক। অনেকে তো ভাই সমানুপাতিক বুঝলো কেমনে? বোঝার দরকার নেই, তুমি খালি বোঝো সান্দ্রতাঙ্ক ইটা এর উপর নির্ভর করে। সংকট বেগ ভিসি, সংকট বেগ ভিসি, সংকট বেগ ভিসি, এটা সান্দ্রতাঙ্ক ইটা এর উপর নির্ভর করে, তরলের ঘনত্ব রো এর উপর নির্ভর করে। তো রো এর সাথে হবে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, রো এর সাথে হবে ব্যস্তানুপাতিক। এবং নলের ব্যাসার্ধ, নলের ব্যাসার্ধ আর, আর এর ব্যস্তানুপাতিক। এখন এই ব্যস্তানুপাতিক সমানুপাতিক তোমার বুঝতে হবে না, এগুলা কেমনে বললো? রেনল্ড হিসাব করেই বলছে। এবার আসলে সেই হিসাবটা আমরা নিজেরাই করতে পারবো। তাহলে কার কার উপর ডিপেন্ড করে? ভিসি, এটা ডিপেন্ড করে ইটার উপর, ইটার পাওয়ার কত ধরলাম এক্স। আর কার উপর ডিপেন্ড করে? রো এর উপর, রো এর পাওয়ার কত? ওয়াই। আর কার উপর ডিপেন্ড করে? আর এর উপর, আর এর পাওয়ার কত? জেড। কিভাবে আমরা হিসাব নিকাশ করে সূত্রটা আনবো? ডাইমেনশন অ্যানালাইসিস করে, মাত্রা সমীকরণের সাহায্যে। তাহলে আসো, তাহলে ধরি এই যে ভিসি, এটা ইকুয়াল টু ধ্রুবক কে। এই যে ধ্রুবক কে, কে হচ্ছে একটা সাংখ্যিক নাম্বার যার কোনো মাত্রা টাত্রা নাই। ইটা টু দি পাওয়ার এক্স, রো টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড। তাহলে এটা বেগ, বেগ হচ্ছে এম এল টু দি সরি এল টি টু দি পাওয়ার -1। কে এর কোনো মাত্রা নেই, কে সাংখ্যিক ধ্রুবক। ইটার মাত্রা, ইটার মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, ঠিক আছে? ইটার মাত্রা ঠিক লিখছি? কই 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 এটা কই, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, ঠিক লিখছি। তাহলে এর পাওয়ার কত? এর পাওয়ার এক্স। রো ঘনত্ব, রো হচ্ছে ঘনত্ব, ঘনত্ব হচ্ছে ভর ভাগ আয়তন। তাহলে এম এম এল টু দি পাওয়ার -3, তার পাওয়ার ওয়াই। আর হচ্ছে লেন্থ, আর টু দি পাওয়ার জেড। তাহলে ভাই এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1, এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার -x, এল টু দি পাওয়ার -3y প্লাস জেড, টি টু দি পাওয়ার -x, আর কিছু। তাহলে এবার সূচক সমীকৃত করে, অতএব, আচ্ছা এই পাশে এম এর পাওয়ার আছে কিন্তু এই পাশে এম এর পাওয়ার নেই, তার মানে এম এর পাওয়ার নেই মানে এম টু দি পাওয়ার কত? 0। এখানে তো এম আছে, এখানে এম নেই, তো এম টু দি পাওয়ার কত? এম টু দি পাওয়ার 0। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। দেখো x প্লাস ওয়াই ইকুয়াল 0। আচ্ছা এইভাবে আসি, শেষের দিক থেকে আসি। টি এর পাওয়ার কত? -1, টি এর পাওয়ার -x, তাহলে -x ইকুয়াল টু -1, অর্থাৎ x ইকুয়াল টু 1। তো x পেয়ে গেছি আমরা, x এর মানটা পেয়ে গেছি। এবার x প্লাস ওয়াই, এম এর পাওয়ার, এম এর পাওয়ার x প্লাস ওয়াই, এম এর পাওয়ার 0, তাহলে x প্লাস ওয়াই 0, x এর মান 1 বসাও। তাহলে অতএব y ইকুয়াল টু -1, y ইকুয়াল টু -1। এবার আসো z, তাহলে -x -3y প্লাস z ইকুয়াল টু l এর পাওয়ার -x -3y প্লাস z, l এর পাওয়ার 1। এবার বসাও, -x হচ্ছে 1, -3y, y হচ্ছে -1 প্লাস z ইকুয়াল টু 1। তাহলে অতএব -1 -1 প্লাস 3, 2 ওই পাশে 1 -2, তাহলে z ইকুয়াল টু -1, z ইকুয়াল টু -1। বুঝতে পারছো? তাহলে x1 y -1 z -1, x1 y -1 আর z হচ্ছে -1, তাই তো? x1 y -1 z -1।
আর আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ভিসি ইকুয়াল টু কে ইটা টু দি পাওয়ার এক্স রো টু দি পাওয়ার ওয়াই আর টু দি পাওয়ার জেড। ইটা টু দি পাওয়ার এক্স ভিসি ইকুয়াল টু ছিল কে ইটা টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার রো টু দি পাওয়ার ওয়াই আর টু দি পাওয়ার জেড। অতএব সবাই এবার বোর্ডে থাকো, দেখো ভিসি ইকুয়াল টু কে ধ্রুবকটা আমি পরে বসাচ্ছি, ইটা টু দি পাওয়ার এক্স হচ্ছে 1, রো টু দি পাওয়ার ওয়াই এর মান -1, জেড টু দি পাওয়ার -1। তাহলে রো আর জেড কই যাবে? নিচে যাবে। তাহলে ভিসি এটা ইকুয়াল টু ইটা থাকলো উপরে, রো পাওয়ার -1, তাহলে রো নিচে, জেড তো না আর এর -1, তাহলে আর কোথায়? আর হচ্ছে নিচে। তাহলে ব্যাসার্ধ আর ঘনত্ব কোথায়? নিচে। বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার আসো ধ্রুবক কে না, এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা লিখবো আর, ধ্রুবকটাকে প্রকাশ করবো কি দিয়ে? আর দিয়ে। আর এই ধ্রুবকটা কে হবে? আর। আর কি? আর হচ্ছে রেনল্ড নাম্বার, রেনল্ড নাম্বার, ঠিক আছে, রেনল্ডের সংখ্যা। আর এর মান 1000 অতিক্রম করলে প্রবাহ শান্ত থেকে অশান্ত হয়ে যাবে। যদি আর এর মান দেখা যায় হিসাব করে, আমরা এই সূত্র দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্নে আসবে, অনেকে ভাই এটা কেমনে হইলো? এটা বিশ্বাস করো, এটা হচ্ছে তথ্য দেওয়া আছে আমাদের বইতে, কেমনে হইলো ওগুলা নিয়ে এত বিস্তারিত আলোচনা করা নাই। ফ্লুইড মেকানিক্স হচ্ছে বিশাল একটা পার্ট ফিজিক্সের, তো তার থেকে আমরা ধরো 2 বালতি পানি তুলতেছি আর কি। তো এই কারণে অত ডিটেলস কথাবার্তা আমাদের বইয়ে বলে নাই। তো জাস্ট এই সংখ্যার যে তথ্যটা, ইনফরমেশনটা, এটা একটু মাথায় রাখবা। যদি আর এর মানটা আমরা এই সূত্র দিয়ে হিসাব নিকাশ করে কোনো ক্ষেত্রে কোনো নলের মধ্য দিয়ে ধরো তরল বা লিকুইড প্রবাহিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে হিসাব করে যদি আর এর মান 100-র বেশি পাই তাহলে অশান্ত প্রবাহ, আর 100-র কম যদি হয় তাহলে সেটা শান্ত প্রবাহ। তাহলে আর এর মান 100 বলতেছি 1000-এর বেশি হলে মানে 1000 ক্রস করে গেলে তখন অশান্ত প্রবাহ হবে, অশান্ত প্রবাহ হবে। তাহলে আমাদের অনেক সময় ম্যাথমেটিক্যালি যাচাই করতে বলবে যে এটা শান্ত প্রবাহ নাকি অশান্ত প্রবাহ, যাচাই করো। তো যখন আমাদের বলবে যাচাই করো, তখন আমরা এই আর এর মানটা বের করে যাচাই করবো। কোন বইতে রেনল্ড নাম্বার বলে আর দেওয়া আছে, রেনল্ড নাম্বার, তো দরকার নেই, আমরা আর দিয়ে লিখবো আর কি, তাই না? ওকে, 1000 অতিক্রম না করলে প্রবাহ শান্ত রেখ থাকে, অন্যথায় প্রবাহ অশান্ত হয়ে যায়। ঠিক আছে, 1000 অতিক্রম করে গেলেই অশান্ত হয়ে যায়। তাহলে 1000 যদি অতিক্রম না করে, 1000 যদি কম হয়, তাহলে সেটা শান্ত প্রবাহ থাকবে। কথা বুঝছো? 1000-এর কম হলে শান্ত প্রবাহ থাকবে, 1000-এর কম হলে 1000 যদি ক্রস না করে তাহলে শান্ত প্রবাহ। এই তথ্যটা মাথায় রাখবা। ঠিক আছে, তো চলো লাস্ট একটা ম্যাথ করি। ঠিক আছে, একটা ম্যাথ করলে শেষ। এই টপিকটা তোমার সৃজনশীল প্রশ্নের জন্য তেমন ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি আসে যে সংকট বেগ ইটার সাথে কেমন সম্পর্কযুক্ত? সমানুপাতিক। ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক, আর এর সাথে ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। ইটার মান যদি 0 হয়, ইটা 0 মানে কি জানো? আদর্শ তরল। ইটা 0 মানে যে তরলের কোনো সান্দ্রতা ধর্মই নেই, আদর্শ তরল। ইটার মান যদি কমতে থাকে তাহলে সেই তরলতা তো মনে করো যে ধরো পানি আর মধুর কথা চিন্তা করো, মধুর জন্য ইটার মান বেশি, পানির জন্য ইটার মান কম। তাহলে ইটার মান যত কম তত সে মনে করো পানির মতো হইতে থাকবে, সহজ কথা। কোনো আঠাত্মতা নাই। পানি দিয়ে তুমি মানে ধরো 2টা কাগজ জোড়া লাগাবা, পানি দিয়ে জোড়া লাগাইতে পারবা? পানির সে আঠাত্ম ধর্ম আছে নাই। তাহলে ইটার মান যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে আদর্শ তরল। আদর্শ তরল, তো আদর্শ তরলের প্রবাহ কখনো শান্ত হয় না। আদর্শ তরলের প্রবাহটা কখনো শান্ত হবে না। ইটার মান যদি 0 হয়, ভিসি 0, তাহলে ইটার মান যদি 0 হয় তাহলে ভিসি হয়ে যাবে 0। তাহলে আদর্শ তরলের জন্য প্রবাহ সর্বদাই অশান্ত, প্রবাহ সর্বদা অশান্ত, কারণ তার কোনো সংকট বেগ থাকবেই না। তার মানে সে প্রবাহিত হইলেই তার কোনো সংকট বেগ নাই, সংকট বেগ 0। তার মানে সে প্রবাহিত হইলেই সেটা অবশ্যই অশান্ত প্রবাহ হবে। কথা কি বুঝছো? আর এর মান ইটার মান যদি 0 হয় তাহলে তার ক্ষেত্রে সংকট বেগ নাই, সংকট বেগ তো 0 হয়ে গেল। তার মানে সে প্রবাহিত হইলেই অশান্ত হয়ে যাবে, অশান্ত ভাবে প্রবাহিত হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে চিন্তা করো, ধরো মধু প্রবাহিত হচ্ছে আর পানি প্রবাহিত হচ্ছে, কোনটার অশান্ত হওয়ার প্রবণতাটা বেশি? পানির অশান্ত স্রোত হওয়ার প্রবণতাটা বেশি। মধু, তার গাঢ়ত্ব ইটার মান বেশি। তো এই কারণে যত ইটার মান যত বেশি হবে
তত সে শান্ত প্রবাহ হবে, তত ধীরে 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 আস্তে আস্তে প্রবাহিত হবে। ঠিক আছে, মধুর ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এবার চলো একটা ম্যাথ করি। বলা হচ্ছে 0.30 মিলিমিটার ব্যাসের নল দিয়ে, ব্যাসের এই মানগুলো ধরো ইচ্ছা মতো দিচ্ছি না, কেন? কারণ ওই যে আর এর মানের একটা ব্যাপার আছে, তো তাই বই থেকে দেখে দিতে হচ্ছে। ব্যাসের নল দিয়ে 40 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে, বেগে পানি প্রবাহিত হচ্ছে। পানির সান্দ্রতাঙ্ক 10⁻³ পয়েস। তাহলে প্রবাহের ক্ষেত্রে রেনল্ড সংখ্যা, রেনল্ড সংখ্যাটা বের করবা। আর প্রবাহ শান্ত নাকি অশান্ত, শান্ত নাকি অশান্ত কে নির্ণয় করে দিবে? রেনল্ড নাম্বার। আর পানির ঘনত্ব দিলাম না, কারণ এটা আমরা জানি। ঠিক আছে, শান্ত নাকি অশান্ত কে বলে দিবে? বলে দিবে রেনল্ড নাম্বার। তো চলো দেখি রেনল্ড নাম্বার বের করি। তাহলে ভিসি, ভিসি এটা ইকুয়াল টু আর ইটা ডিভাইডেড বাই রো আর। তাহলে ভিসি, ভিসি এর মান 40 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটারকে মিটার করলে 10⁻² দিয়ে গুণ করলাম, সেন্টিমিটারকে মিটার করে নিলাম। আর এর মানটা আমরা বের করব, ইটার মান 10⁻³ তাহলে 10⁻³ আবার পয়েস দেওয়া থাকলে 10 দিয়ে ভাগ, তার মানে 10⁻⁴। ঠিক আছে, রো, রো হচ্ছে 1000, আর আর এর মান 0.30 ইন্টু 10⁻³ আসো দেখি বড় আর এর মান কত হিসাব করি। 40 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 গুণ 1000 গুণ 0.30 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, তাকে এবার ভাগ দিব 10⁻⁴ দিয়ে। 40 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 গুণ 1000 গুণ 0.30 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, তাকে ভাগ 10⁻⁴ দিয়ে। বলো কত আসছে? কত আসছে বলো? 8×2 কত আসছে? 1200। ইয়েস, আর এর মান 1200। তাহলে আর এর মান যেহেতু 1200 আসছে, তাহলে আর এর মান 1000 এর চেয়ে বেশি হয়ে গেছে। 1000 এর চেয়ে বেশি হলে প্রবাহটা কি? অশান্ত, অশান্ত প্রবাহ। ক্লিয়ার? তাহলে পারা যাবে, হিসাব করা যাবে। ওকে, তাহলে এই অধ্যায় শেষ। তাহলে নেক্সট তোমাদের অপর ভাই আর মাসুর ভাইয়ের ক্লাস করো কিছুদিন, তারপরে আবার আমার সাথে দেখা হবে। টাটা। ভাই আর এর মান যদি 1000 হয় তখন কি হবে? 1000 হলে শান্ত দিবা, কারণ 1000 ক্রস করলেই অশান্ত। 1000 যদি হয় তাহলে শান্তই দিও। ওকে।